বলছেন আলী ভাই। ঘটনাটি ঘটেছিল 2018 বা 17 ডিসেম্বর মাসে। আমার পরিবার বলতে খুব বেশি লোকজন নেই। আমার পরিবারে শুধু ছিলাম আমি, আমার বাবা আর আমার স্ত্রী। আমার তখন বিয়ে হয়েছিল, প্রায় 1 বছর হয়ে গিয়েছে। আমরা 3 জন মিলে এক বাসায় ভাড়া থাকতাম। আমাদের 3 রুমের ফ্ল্যাট ছিল। জীবন ভালোই কাটছিল সে ভয়ঙ্কর ঘটনা ঘটার আগ পর্যন্ত। প্রতিদিন স্বাভাবিকভাবেই আমার দিন কাজের ব্যস্ততায় কাটতো। বাড়ি এসে স্ত্রী ও বাবার মুখ দেখলে সব ক্লান্তি ভুলে যেতাম, কারণ তাদের জন্যই তো এত কিছু করা। আমাদের পরিবারটা ছোট্ট হলেও খুব হাস্যোজ্জ্বল ছিল। যাই হোক, হঠাৎ আমরা যে শহরে থাকতাম সেই শহরে এক গুজব ছড়িয়ে পড়ে। অবশ্য কারো কারো মতে গুজব এবং কারো কারো মতে সত্য। যেটি ছড়িয়ে পড়ে সেটি ছিল এমন একটি বিষয় যে আমরা যে শহরে থাকি সেই শহরে নাকি রাত 12টার পরে ইদানিং একটা ভুতুড়ে অ্যাম্বুলেন্স ঘুরে বেড়ায়। রাত 12টা বাজলেই নাকি ওই অ্যাম্বুলেন্স নিজের শিকার খুঁজতে রাস্তায় বেরিয়ে পড়ে। অবশ্য কিছু মানুষের নিখোঁজ হওয়ার কথাও সেই দিনগুলোতে শোনা গিয়েছিল। আমাদের সেই শহরের কেউ কেউ বলতো এই কথাগুলো একদম বেহুদা। এরকম আবার হয় নাকি যে একটা অ্যাম্বুলেন্স রাত 12টার পরে মানুষদেরকে নিয়ে উধাও করে ফেলে? আবার কেউ কেউ বলতো তাহলে ইদানিং নিখোঁজ হওয়া মানুষগুলো কোথায় যাচ্ছে? আর তাদের মধ্যে বেশিরভাগ মানুষই তো নিখোঁজ হওয়ার আগে অ্যাম্বুলেন্সের জন্য কল করেছিল। অর্থাৎ শহরের মধ্যে একটা কানাঘোষা শুরু হয়ে গেল। মানুষ 2 ভাগে ভাগ হয়ে গেল। কেউ কেউ বিশ্বাস করতে ভূতের অ্যাম্বুলেন্সের ব্যাপারটা সত্য, অন্যদিকে কেউ কেউ বলতো এটা পুরাই বানোয়াটার গুজব। আমি আর আমার পরিবার ছিলাম এটা গুজব সেই পক্ষে। যারা ভয় পেত তারা রাতে বাইরে হওয়া মোটামুটি কমিয়ে দিয়েছিল। তো আমরা এই জিনিসটাকে গুজব মনে করে কখনোই তোয়াক্কা করিনি। আমাদের যখন ইচ্ছা করতো তখন বাইরে বের হতাম, আবার ঘুরতে চলে যেতাম। তাই সময়টা দুপুর হোক, সন্ধ্যা হোক কিংবা রাত, আমাদের আর ওইসব বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। কারণ আমরা তো ভাবতাম সেটা মিথ্যা কথা, শুধুমাত্র গুজব। সে অ্যাম্বুলেন্স সম্পর্কে এমন কথা বয়ে বেড়াচ্ছিল যে রাত 12টার পর ওই অ্যাম্বুলেন্স রাস্তায় নামে আর যাকে দেখে তাকেই নাকি অ্যাম্বুলেন্সে উঠিয়ে এমন কোনো এক জায়গায় নিয়ে যায় যেখানে মানুষের পক্ষে থাকা সম্ভব নয়, যেখানে কোনো মানুষ একবার গেলে আর ফিরে আসতে পারে না। সে জায়গা নাকি পৃথিবী থেকে ভিন্ন ও রহস্য ঘেরা। আমাদের কাছে এই কথাগুলো একদম নাটকীয় মনে হতো, তাই কখনো বিশ্বাস করার কথা ভাবিনি। যাই হোক, এভাবেই আমাদের দিন কেটে যাচ্ছিল নির্ভয়। আমার স্ত্রীর নাম ছিল লিমা, ছদ্মনাম। ওই অ্যাম্বুলেন্সের ঘটনা যখন শুরু হয় তখন থেকে প্রায় 5 মাস পর আমার স্ত্রীর প্রসব বেদনা ওঠে। তার গর্ভধারণের আগে থেকেই এই ভুতুরে অ্যাম্বুলেন্সের ঘটনা শুরু হয়েছিল। আমার স্ত্রীর মায়ের বাড়িতে সাধারণত তার আপনজন বলতে ভাই ছিল। তার 2 জন ভাই, কোনো বোন ছিল না। আর বাবা মা আগেই মারা গিয়েছে। তাই মহিলা বলতে আমাদের সাথে তখন কেউ ছিল না। আর এইসব ব্যাপারে যদি কোনো মহিলা থাকে তাহলে একটু বেশি সাহায্য হয়ে যায়। তবে যেহেতু নেই তাই আর কিছু করার ছিল না। প্রথমে আমি আমাদের আশপাশের প্রতিবেশীদের কাছ থেকে সাহায্য চাইলাম, কিন্তু কেউ সাহায্যের জন্য রাজি হলো না। সবাই এক কথায় বলল, আরে ভাই জানেনই তো এখন রাত বাজে 12টা, অন্য কোনো সাহায্য হলে আমাদের কোনো অসুবিধা ছিল না, কিন্তু রাতের 12টা বাজে, আমরা বাইরে যেতে পারবো না। ওইদিকে আমার স্ত্রী ব্যথায় কোকাচ্ছে। আমার বাবা বৃদ্ধ মানুষ, নিজের যত্ন নিজে রাখতে পারেন না। আমার স্ত্রীর পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। তারপর আমি আমাদের ফ্ল্যাটে ফিরে এসে বাবাকে বললাম, বাবা তুমি ওর সাথে থাকো, আমি একটু নিচে যাচ্ছি সাহায্য খোঁজার জন্য। আমার নিচে গিয়ে দেখতে হবে গাড়ি ঘোড়া পাই কিনা। আমার বাবা বললেন, তুই সাবধানে যা, আর তাড়াতাড়ি যা গিয়ে দেখ কোনো রিক্সা বা গাড়ি ঠিক করতে পারিস কিনা। ওকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিতেই হবে। তুই সাবধানে গিয়ে দেখ তাড়াতাড়ি কি ব্যবস্থা করতে পারিস। আমি হন্তদন্ত হয়ে বাড়ির মেন গেটের চাবিটা খুঁজতে শুরু করলাম, কারণ রাত 12টা বাজলে গেট তালা দিয়ে দেওয়া হয়। কোকাতে কোকাতে লিমা বলল, চাবি শোকেসের ভেতরে আছে। আমি তাড়াতাড়ি চাবিটা নিয়ে দৌড়ে নিচতলায় গেলাম, মেন গেট খুললাম। সময়টা ছিল শীতের সময়। বাইরে প্রচন্ড শীত আর কুয়াশা যদিও প্রচন্ড বেশি ছিল না, তবে ঠান্ডা বেশি ভালোই ছিল। তাড়াহুড়োয় আমি কোন সোয়েটার বা চাদর নিয়ে আসতে পারিনি। মেন গেট থেকে বের হয়ে দেখলাম দূর পর্যন্ত কোনো মানুষ নেই। অবশ্য 5-6 মাস আগেও রাত 1টা পর্যন্ত রাস্তায় মানুষ দেখা যেত। কিন্তু এই ভুতুরে অ্যাম্বুলেন্সের ঘটনার যখন সমালোচনা শুরু হয়ে থাকে তখন থেকে মানুষ 11:30টার মধ্যে যে যার বাড়িতে থাকার চেষ্টা করে। খুব বেশি প্রয়োজন না পড়লে কেউই বের হয় না। আমি বাইরে বের হয়ে দেখলাম রাস্তার 2 ধারে সরকারি লাইট যেগুলো ছিল সেগুলোর বেশিরভাগই আলো নেই, বন্ধ হয়ে পড়ে আছে। শুধুমাত্র আমাদের বিল্ডিং এর একটু দূরে একটা খাম্বার লাইট জ্বলছিল। আমি চিৎকার করছিলাম, চিৎকার করে করে রিক্সা বা গাড়ির সন্ধান করছিলাম, কিন্তু একটা অটো রিক্সা, ভ্যান বা অন্য কিছুই দেখা যাচ্ছিল না। আমি কতক্ষণ বাম দিকে ছোটাছুটি করি, আবার ডান দিকে ছোটাছুটি করি। নিজেকে খুব অসহায় লাগছিল তখন, কারণ লিমাকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিতে হবে। বারবার লিমার কথা মনে পড়ছিল,
এদিকে কোনো গাড়ি ঘোড়াই দেখছি না। কিছুটা সামনে যাওয়ার পর দূরে একটা রিক্সা দাঁড়িয়ে থাকতে দেখলাম, তবে শুধু রিক্সায় দাঁড়িয়েছিল, সে রিক্সাতে কোনো চালক ছিল না। আমি দৌড়ে রিক্সার কাছে গেলাম, চিৎকার করে চালককে আওয়াজ দিতে থাকলাম। ভাবলাম সে আশপাশে থাকলে আমার আওয়াজ শুনে অবশ্যই আসবে, কিন্তু সেখানে কেউই আসছিল না। আমি বারবার চিৎকার করে ডাকছিলাম, কিন্তু রাস্তার সেই অন্ধকার এবং নির্জনতার মধ্যে শুধু আমার আওয়াজই ভাসছিল বাতাসে। রাস্তায় কুকুর আর পোকামাকড় ছাড়া আর কোনো কিছুর শব্দ শোনা যাচ্ছিল না। যত দূর পর্যন্ত শোনা যায় তত দূর পর্যন্ত নীরবতা আর নীরবতা বিরাজ করছিল। কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। বারবার আল্লাহর কাছে সাহায্য চাচ্ছিলাম। হঠাৎ আমার কানে একটা শব্দ এলো। শব্দটা পুলিশের জিপ অথবা কোনো এমার্জেন্সি অর্থাৎ অ্যাম্বুলেন্সের যে আওয়াজ থাকে সেই আওয়াজের মতো ছিল। ধীরে ধীরে আওয়াজটা বাড়ছিল, মনে হচ্ছিল সেই শব্দটা আমার কাছে আসছে। আমি শব্দের দিকে লক্ষ্য করলাম, হঠাৎ খুব দূর থেকে ছোট্ট একটা গাড়ির মতো কিছু ওষা ভেদ করে সামনে আসছিল। প্রথমে দুই পাশের হেডলাইটে আলো দেখতে পেলাম। যখন আরো কাছে আসলো তখন বুঝলাম এটা কোনো ছোট গাড়ি নয়, বরং বড় গাড়ি। যত কাছে আসছিল ততই তার আকার আকৃতি বুঝতে পারছিলাম। তারপর দেখলাম সেটা একটা অ্যাম্বুলেন্স। যখন আমি বুঝতে পারলাম যে এটা একটা অ্যাম্বুলেন্স, তখন আমার মনের মধ্যে প্রচন্ড আনন্দ অনুভব হলো। তবে এই আনন্দ পর মুহূর্তে একদম ঘুচে গেল, কারণ আমাদের শহরটাই বেশি সময় ধরে আমরা ভূতুরে অ্যাম্বুলেন্সের কথা শুনে আসছিলাম। যদিও আমি কখনোই সেই অ্যাম্বুলেন্সের প্রতি বিশ্বাস আনিনি, সবসময় ঠাট্টা করেছি, সবসময় এটা নাটকীয় ও গুজব বলে উড়িয়ে দিয়েছি। তবে সেই দিন যখন আমার চোখের সামনে আমি একটা অ্যাম্বুলেন্স দেখলাম আর সেই ভুতুরে অ্যাম্বুলেন্সের কথা আমার মনে পড়ে গেল, তখন আমার মনের মধ্যে প্রথম ভয়ের সঞ্চার হয়। কারণ তখন সময়টা ছিল 12টার পরের। 12টা বাজে। আমার স্ত্রী লিমার ব্যথা উঠলে আমি দ্রুতই নিচে নেমে আসি সাহায্য খোঁজার জন্য। আর প্রায় 15 থেকে 25 মিনিট হয়ে গেছে আমি সাহায্য খুঁজছি, আর এমন সময় একটা অ্যাম্বুলেন্স চলে এলো। যদি অ্যাম্বুলেন্স কল দেওয়ার কথা আমার মাথায় ছিল না। এগুলো ভাবতে ভাবতে প্রায় সামান্য কিছু মুহূর্তের মধ্যে ওই অ্যাম্বুলেন্স একদম আমার সামনে এসে হাজির হয়ে গেল। আমি যে বাড়ির দিকে হাঁটা ধরবো অথবা কোথাও লুকিয়ে পড়বো সেই সুযোগ পাইনি। পেলে হয়তো তাই করতাম, কারণ সবসময় ঠাট্টা করে উড়িয়ে দেওয়া জিনিসটা আজ আমার মনের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছিল। আমি অ্যাম্বুলেন্সের সামনে আয়নার দিকে তাকিয়ে রইলাম। অ্যাম্বুলেন্সের ভেতর থেকে একজন আমার দিকে তাকিয়ে রইল। 1 মিনিটের মতো আমরা শুধু একে অপরের দিকে তাকিয়েছিলাম। আমার কিছু বলার সাহস হচ্ছিল না। আমি অফিসের যাতায়াতের জন্য বাইক ব্যবহার করতাম, তবে সেই সময় আমার বাইকটা ছিল মেকানিকের কাছে। বাইকের কিছু জরুরি কাজ করাচ্ছিলাম। মেকানিক বলেছিল সপ্তাহখানেক লাগবে, নয়তো নিজের বাইকে করে লিমাকে হাসপাতালে নিয়ে যেতে পারতাম। এমন সময় সে অ্যাম্বুলেন্সের মধ্যে থাকা লোকটা আমাকে কর্কশ ভাবে বলল, চুপ করে আছেন কেন? আমাদের ডেকে তামাশা শুরু করলেন যে? আপনার কি সাহায্যের প্রয়োজন নেই? আমি তার কথা শুনে থ হয়ে গেলাম। এত মনের মধ্যে ভয় আবার সাহায্য পাওয়ার আকাঙ্ক্ষা। কাঁপা কাঁপা কণ্ঠে আমি কোনো রকম তাকে বললাম, হ্যাঁ, আমার সাহায্যের প্রয়োজন। আমার স্ত্রী প্রচন্ড ব্যথায় ভুগছে, তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে। লোকটা সাদা টুপি আর সাদা জামা পরা ছিল, যেমনটা অ্যাম্বুলেন্স ড্রাইভাররা পরে থাকে। দেখতে খুব হ্যাংলা পাতলা ছিল, গায়ের রং খুব কালো, মুখের মধ্যে কর্কশ ভাব আর কণ্ঠ কর্কশ। তাহলে ফোন করে ডেকে আবার হা করে দাঁড়িয়ে আছেন কেন? এত রাতে যেহেতু আপনি বাইরে, তাই সাহায্য অবশ্যই আপনারই প্রয়োজন। এজন্যই তো আপনার কাছে এসে থেমেছি। যখন অ্যাম্বুলেন্সটা আমার কাছে আসছিল তখন আমি দেখেছিলাম যে ড্রাইভিং সিটে কেউই ছিল না, আর লোকটা পাশে কো ড্রাইভিং সিটে বসা ছিল। আমি সাহায্য পেতে চাচ্ছিলাম, আবার ভয় পাচ্ছিলাম। তখন আমার মাথায় ভালো মন্দ দুটোই ঘুরপাক খাচ্ছিল। তবে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগেই লোকটা আবার ধমক দিয়ে বলল, আরে কি ব্যাপার, তাড়াতাড়ি চলুন, আমাদের তো আরো কাজ আছে, আপনার জন্য তো বসে থাকতে পারবো না। আমি ভয়ে ভয়ে লোকটাকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ আমি উঠে বসছি, তবে ভাই গাড়ি কে চালাবে? আপনাকে তো আমি ড্রাইভিং সিটের পাশের সিটে বসে থাকতে দেখেছিলাম, আর অ্যাম্বুলেন্সটা চলছিল, তাহলে এখন ড্রাইভিং কে করবে? লোকটা আমার দিকে চোখ ঘুরিয়ে তাকে বলল, কোন দুনিয়ায় বসবাস করেন? এটা অটো অ্যাম্বুলেন্স, নিজে নিজেই চলার ক্ষমতা রাখে। বড় লোকদের এমার্জেন্সিতে এইসব অ্যাম্বুলেন্স বিশেষভাবে ব্যবহার করা হয়। এগুলো সব শ্রেণীর মানুষকে সার্ভিস দেয় না। আপনার ভাগ্য ভালো তো পেয়েছেন। এখন কথা না বাড়িয়ে উঠে বসুন। আপনার স্ত্রীর না সাহায্য প্রয়োজন? আমরা সাহায্য করার জন্যই ঘুরে ফিরি। তখন আমি ভাবলাম, তাহলে এই ব্যাপার। আর মানুষ ড্রাইভিং সিটে কাউকে না দেখার সত্ত্বেও অ্যাম্বুলেন্স চলতে দেখে ভাবে যে ভূতে চালাচ্ছে। তাহলে এই হলো এর রহস্য। তারপরে মনে ভয় লাগছিল। আমি তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সের পেছনে ছুটে গেলাম। অ্যাম্বুলেন্সের দরজা খুলবো, আমার তখন মনে মনে একটা কথাই আসছিল, আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া, তিনি সঠিক সময়ে সাহায্য পাঠিয়েছেন। মনে মনে এটা বলছিলাম, আর অ্যাম্বুলেন্সের দরজা খুললাম। দরজা খোলার পর যে দৃশ্য দেখি সেটা দেখার পর সাথে সাথে দরজার হ্যান্ডেল ছেড়ে 4-5 পা পিছিয়ে গেলাম। আমার কলিজাটা ধক করে ওঠে, কারণ অ্যাম্বুলেন্সের ভেতরে 2টা লাশ ছিল। অ্যাম্বুলেন্সের ভেতরে 2টা লাশ কাফনের সাদা চাদরে ঢাকা ছিল, পা থেকে মাথা পর্যন্ত সাদা চাদরে ঢাকা 2টি লাশ। রাস্তায় আমি,
অ্যাম্বুলেন্সের কোচ সিটে বসে থাকা সেই লোকটা ছাড়া আছে দুটো লাশ। একটা সুস্থ স্বাভাবিক মানুষের ভেতর থেকে যখন প্রাণটা বের হয়ে যায় তখন মানুষ তাকে ভয় পেতে শুরু করে। এটাই হলো মানুষের অসহায়ত্ব। তারপরেও শরীর নিয়ে কত অহংকার। সেই লাশ দুটো দেখে আমার রীতিমতো শির দাঁড়াবে ঠান্ডা শিহরণ নেমে গেল। গায়ের সবগুলো লোম দাঁড়িয়ে গেল। আমি তাড়াতাড়ি ছুটে গেলাম সামনের দিকে, গিয়ে বললাম, আরে ভাই, পিছনে তো দুটা লাশ। আমার ভয় লাগে, আমি কিভাবে পেছনে বসবো? সামনে তো আপনি একা বসেছেন আর ড্রাইভিং সিট ফাঁকা। আমি এখন ড্রাইভিং সিটে বসি। লোকটা আমাকে এক ধমক দিয়ে বলল, আপনার সাহায্য করতে এসে আমার অপরাধ হলো নাকি? ড্রাইভিং সিটে বসলে গাড়ি চলতে অসুবিধা হয়ে যাবে। তাছাড়া ওগুলো তো শুধু লাশ, অন্য কিছু না। তাড়াতাড়ি যান আর সেখানে এক পাশ দিয়ে বসে পড়েন। আমার বেশি সময় নেই, আমাকে আবার এই লাশ পৌঁছে দিতে হবে। কথা শুনে আমি ইতস্তত করছিলাম, কিন্তু লিমার কথা ভেবে এক প্রকার বাধ্য হয়ে পেছনে বসতে গেলাম। আমি ইঁদুরের মতো পেছনে কোনো রকম বসলাম। তারপর দরজা লাগাতে না লাগাতে গাড়ি স্টার্ট হয়ে গেল। লাশ দুটো আমার সামনে ছিল, দুই পাশের সিটে দুইটা লাশ, মাঝখানে কিছু মাল সামানা, আর দরজার সাথে লেগে বসে রয়েছি আমি। মনে মনে আল্লাহকে ডাকছিলাম। এমন সময় আনুমানিক 10 থেকে 15 মিনিট পর গাড়ি চলছিল। হঠাৎ আমার বাম দিকে যে লাশটা ছিল সেই লাশটার চেহারা থেকে কাপড়টা সরে গেল। ভেতরে কোনো বাতাস ছিল না, দরজা জানালাও সব লাগানো। তারপরে কিভাবে যে লাশের ওপর থেকে, অর্থাৎ মুখের ওপর থেকে কাপড় সরে গেল বুঝতে পারলাম না। সেদিকে চোখ যেতে না যেতেই আমার যেন পা থেকে মাটি সরে গেল। মনে হচ্ছিল আমার দম আটকে যাবে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। মন চাচ্ছিল জোরে একটা চিৎকার দেই। গাড়ি চলছিল। আমি দেখলাম যে লাশের উপর থেকে, অর্থাৎ মুখের কাছ থেকে কাপড় সরে গেছে। সেই লাশটা অন্য কারো নয়, বরং ওই লোকের লাশ যে ড্রাইভিং সিটের পাশের সিটে বসে রয়েছে এই অ্যাম্বুলেন্সে, যার সাথে আমি কিছুক্ষণ আগেও কথা বলছি, যে এখনো সামনে বসে আছে। আবার আমার চোখের সামনে সেই একই লোকের লাশ। ভয়ে আমার কলিজা কেঁপে উঠল। ঠিক এমন সময় খুব জোরে একটা ধাক্কা খেয়ে অ্যাম্বুলেন্স থেমে গেল। আমি হুমড়ি খেয়ে পড়ে গেলাম। হন্তদন্ত করে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সের দরজা খুলে রাস্তায় লাফ দিলাম। হাঁটু আর কোমরে প্রচন্ড ব্যথা পেলাম। তারপরেও কোনো রকম উঠে গিয়ে অ্যাম্বুলেন্সের সামনে গেলাম। সেখানে গিয়ে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। দেখলাম যে অ্যাম্বুলেন্সের সামনে কেউ নেই, না ড্রাইভিং সিটে কেউ আছে, আর নাই ড্রাইভিং সিটের পাশের সিটে বসে থাকা ওই লোকটা। এবার ভয়ে আমার গলা শুকিয়ে আসছিল। কি করব কিছু ভেবে পাচ্ছিলাম না। কাপা কাপা পায়ে পেছন দিকে গেলাম। গিয়ে দেখলাম লাশ দুটো ঠিক আগের মতোই নিজ নিজ জায়গায় পড়ে আছে। প্রচন্ড শীতের মধ্যেও আমার ঘাম ছুটছিল। এমনকি আমার গায়ে কোনো সোয়েটার বা চাদরও ছিল না। হঠাৎ পেছন থেকে হালকা হাসির আওয়াজ পেলাম। তারপর পেছনে তাকালাম। পেছনে তাকিয়ে আমার যেন ভয় সীমা ছাড়িয়ে গেল। হা করে শুধু তাকিয়ে রইলাম। কোনো শব্দ করতে পারলাম না, কারণ পেছনে তাকিয়ে এমন দৃশ্য দেখেছি যে তা বলে বোঝানোর মতো নয়। আমি দেখলাম ওই একই লোক এবার আমার পেছনে দাঁড়িয়ে আছে। তার চেহারাটা এবার কিছুটা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। তার গালে একটা কালো ছাপ ছিল, 2 টাকা বা 5 টাকার কয়েনের মতো গোল একটা কালো ছাপ। চেহারাটা এমন যেন দেখলে যে মতলে যাবে। আমি একবার লাশের দিকে তাকাচ্ছিলাম আর একবার ওই লোকের দিকে তাকাচ্ছিলাম। কি হচ্ছিল কিছুই বুঝে আসছিল না। তবে এতটুকু আমার তখন মনে প্রাণে বিশ্বাস হয়ে গেল যে আমাদের শহরে ওই ভুতুড়ে অ্যাম্বুলেন্সের কাহিনীটা কোনো কাহিনী নয়, বরং সত্য। কারণ সবকিছু আমার সামনে ছিল, অস্বীকার করে যাব কোথায়? যা কিছু ঘটছিল সেগুলো আজ পর্যন্ত ওই ভুতুড়ে অ্যাম্বুলেন্সের সম্পর্কে শোনা সব কথাগুলোর চাইতে অতিরিক্ত ভয়ঙ্কর ছিল। আমি পাগলের মতো বলে উঠলাম, এগুলো আমার সাথে কি হচ্ছে? আপনি কে ভাই? আমাকে মাফ করে দিন, দয়া করে আমাকে কিছু করবেন না। আমি এগুলো বলে যাচ্ছিলাম আর ওই লোকটা বিভৎসভাবে হেসে যাচ্ছিল। তার গায়ের রং বরাবরই কুৎসিত কালো। এক পর্যায়ে সে হাসি থামিয়ে বলল, শুধু একটা লাশ দেখলি? আমার মুখ লাগামহীন ভাবে বলে উঠল, ওইখানে একটা লাশ আপনার, আবার আপনি এখানেও আমার সামনে দাঁড়িয়ে আছেন। আমি কি স্বপ্ন দেখছি নাকি সত্য? আপনি কিভাবে 2 জায়গায়? আদৌ কি আপনি জীবিত নাকি মারা গেছেন? লোকটা আবার হেসে বলল, আর একবার দেখতো ওই লাশটা কার? না চাইতেও এক প্রকার বাধ্য হয়ে আমি আবার ওই লাশগুলোর দিকে তাকালাম। তারপর দেখলাম ডান পাশের লাশের মুখ থেকেও কাপড়টা সরে গিয়েছে, অথচ কোনো জায়গায় কোনো বাতাস ছিল না। বাতাস আর কুয়াশা ও শব্দ সবকিছু যেন সেই জায়গায় তখন থেমে গিয়েছিল। দ্বিতীয়বার সেখানে তাকিয়ে আমি যে দৃশ্য দেখি তা দেখে আমার সত্যি বলতে শরীর থেকে যেন প্রাণটা বের হয়ে গেল। আমি দেখলাম অন্য ওই লাশটি আমার ছিল। ওই লাশটির চেহারা হুবহু আমার মতো। এই দৃশ্য দেখে আমার তো মরে যাওয়ার মতো অবস্থা। কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। ভয়ের চোটে আমি হাঁটু গেড়ে বসে পড়লাম। চোখে হাত রেখে হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমার চারপাশ ঘিরে যে দৃশ্যগুলো ছিল তা দেখার আর কোনো সাহস আমার মধ্যে রইল না। মনে হচ্ছিল এখন আমার প্রাণটা চলে গেলে আমি বেঁচে যেতাম। হ্যাঁ, আমার ঠিক এমনই মনে হচ্ছিল।
এমন সময় ওই লোকটার আওয়াজ শুনতে পেলাম। তবে আমি চোখ মেলে দ্বিতীয়বার তার দিকে তাকিয়ে কথা বলার সাহস করতে পারছিলাম না। সে বলল, তোর বউকে হাসপাতালে পৌঁছে দিয়েছি, ভেতরে গিয়ে দেখবি তোর বাচ্চাও হয়ে গেছে। এই কথা শুনে আমি কান্না বন্ধ করে ফেললাম। চোখ তুলে তাকাতে দেখলাম আশপাশে কেউ নেই এবং অ্যাম্বুলেন্সটা উধাও। অ্যাম্বুলেন্সটা যে চলে যাবে আমি তো আওয়াজ পাবো, কিন্তু আমি কোনো আওয়াজ পাইনি। লোকটা ওই কথা বলার পর সাথে সাথে চোখ খুলেছিলাম। তাহলে অ্যাম্বুলেন্সটা কোথায় গেল? লোকটাই বা কোথায় গেল? আবার সে বলল আমার বউকে নাকি হাসপাতালে পৌঁছে দিয়েছে। তবে চারদিক থেকে ওই ভয়ঙ্কর দৃশ্যগুলো, ভুতুরে অ্যাম্বুলেন্সটা, ওই মানুষরূপী ভিন্ন জিনিসটা চলে যাওয়াতে আমি শান্তি পাচ্ছিলাম, কারণ তার উপস্থিতি আমার রুহ কাঁপিয়ে ফেলেছিল। আমি আশপাশে তাকালাম। হঠাৎ আমার চোখে পড়লো রাস্তার বাম পাশে একটা হাসপাতাল, দোতলা একটা হাসপাতাল। আমি ভাবলাম লিমা সেখানে আছে। তবে আমার তখন মনের মধ্যে এত ভয় ছিল যে আমি একটুও ভাবলাম না যে লিমাকে তো আনতে অ্যাম্বুলেন্স বাসা পর্যন্ত যায়নি, তাহলে হাসপাতালে কিভাবে আনলো? তখন এই কথাটুকু আমার মাথায় আসলো না। হাসপাতাল দেখা মাত্র আমি ওইদিকে দৌড় দিলাম। এক দৌড়ে হাসপাতালের গেটে পৌঁছে গেলাম। ভেতরে ঢুকে দেখলাম কেউ নেই। বাইরে থেকে স্বাভাবিক হাসপাতালের মতো দেখলেও ভেতরে মনে হলো একটা পরিত্যক্ত হাসপাতালে ঢুকেছি। কাউন্টারে একজন নার্স ছিল। তাকে আমি বললাম, কোনো গর্ভবতী মহিলা এসেছে? সে মাথা উঠিয়ে আমার দিকে তাকালো। তার চাহনি অদ্ভুত ছিল। কোনো কথা না বলে সে শুধু হাতের ইশারায় আমাকে একটা রুম দেখিয়ে দিল। রুমটা কাছেই ছিল। আমি দৌড়ে রুমের দিকে চলে গেলাম। গিয়ে দেখি দরজা খোলা। আমার চোখের সামনে একটা বেডে শুয়ে আছে লিমা। তার সামনে আর একটা নার্স। ওই নার্স লিমার ডেলিভারি করাচ্ছিল। আমার চোখের সামনে দৃশ্যগুলো এমন ছিল যে না পারছিলাম কিছু বলতে, আর না পারছিলাম সহ্য করে নিতে। আমার বুঝে আসছিল না যে চোখের সামনে যা দেখেছি তা আদৌ সত্য নাকি চলো না। লিমা চিৎকার করে আমাকে ডাকছিল। দরজা খোলা দেখে যে নাকি আমি ভেতরে ঢুকতে নিলাম, ওই নার্স আমাকে হাতের ইশারায় সেখানে থামিয়ে দিল। আমি এক নজর হাসপাতালটা দেখলাম। আমার কাছে মনে হলো সম্পূর্ণ পরিত্যক্ত একটা হাসপাতাল, কারণ সেখানে আমি লিমার সাথে থাকা ওই নার্স আর কাউন্টারে থাকা একটা নার্স ছাড়া কেউ ছিল না। আর মনে হচ্ছিল যেন হাসপাতালে কারেন্ট নেই। এমন সময় আমি একটা কান্নার আওয়াজ শুনলাম, বাচ্চার কান্নার আওয়াজ। ওই নার্স হাতের ইশারায় আমাকে ভেতরে ডাকলো। আমি ভেতরে গেলাম। নার্সটা অদ্ভুত ভাবে আমার দিকে তাকিয়ে এক বিভৎস হাসি দিতে দিতে বাইরে চলে গেল। আমি দেখলাম লিমার পাশে একটা বাচ্চা। আমি লিমাকে প্রশ্ন করলাম, বাবা কোথায়? ওই বাচ্চাটা ছুঁয়ে দেখার কোনো ইচ্ছা জাগলো না আমার মধ্যে। যদিও সে লিমার পাশ শেষ হয়েছিল। লিমা কাঁদতে কাঁদতে হাতের ইশারা দিয়ে রুমের মধ্যে এক কোনায় তাকাতে বলল। সেখানে তাকিয়ে আমি আল্লাহ বলে চিৎকার দিলাম, কারণ আমি দেখলাম একটা টেবিলের ওপর ডাক্তারদের অপারেশন করার যন্ত্রপাতি যেসব প্লেটে রাখা হয় সেই সব প্লেট আছে। আর ওই প্লেটগুলোর মধ্যে বড় বড় মানুষের গোশতের টুকরা, আর একটা প্লেটে আমার বাবার মাথা। এই অবস্থা দেখে আমি কোন রকম সবকিছু ফেলে হাসপাতাল থেকে বাইরের দিকে দৌড় দিলাম। দৌড় দিয়ে হন্তদন্ত করে কোনো গাড়ি বা গাড়ি জাতীয় কিছু সাথে ধাক্কা খেয়ে জ্ঞান হারিয়ে ফেলি। হাসপাতাল থেকে দৌড়ে পালানোর সময় বারবার পেছনে তাকাচ্ছিলাম, তাই সামনে খেয়াল করতে পারিনি। জ্ঞান হারানোর আগে শেষবার আমি চোখের সামনে প্রচন্ড আলো দেখেছিলাম। আমার আর কিছুই মনে নেই। আমি জানি না আমার জ্ঞান কখন ফিরেছিল। যখন আমার জ্ঞান ফিরে এসেছে তখন আমি দেখলাম একটা হাসপাতালের বেডে আমি শোয়া, পাশে আমার বাবা দাঁড়িয়ে আছেন। জ্ঞান ফেরার পর আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমার বাবা আমার কাছে এলেন। আমি উঠে বসলাম আর জিজ্ঞাসা করলাম, এটা কোন জায়গা আর আমাকে এখানে কে আনলো? তবে মনে মনে আমি ভাবছিলাম এটা হয়তো আমার সাথে আবারও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার শুরু। তবে আল্লাহর অশেষ রহমতে এমনটা ছিল না। আমার বাবা বললেন, তুই লিমার জন্য গাড়ি ঠিক করতে নিচে গেলে দেখলাম অনেক দেরি হয়ে যাচ্ছে। এদিকে লিমার অসহ্য কষ্ট হচ্ছিল। প্রায় অনেকটা সময় পার হয়ে গেলে আমি নিজেই আশপাশের ফ্ল্যাটে গেলাম। আকুতি মিনতি করে সবার কাছে সাহায্য চাইলাম। এক পর্যায়ে তারা সাহায্যের জন্য রাজি হলো। আমাদের 3 জন প্রতিবেশী একসাথে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারপর তারা অনেক খোঁজাখুঁজি করে একটা ভ্যান গাড়ি পেলে সেটাতে করে লিমাকে আমরা আমাদের বাড়ির থেকে সবচেয়ে কাছের এই হাসপাতাল থেকে নিয়ে এলাম। হাসপাতালে আমাকে আর লিমাকে পৌঁছে দেওয়ার পর তারা চলে যায়। তাদেরকে বিদায় জানিয়ে আমি যখন লিমার কাছে যাচ্ছিলাম তখন একটা ট্যাক্সি ড্রাইভার তোকে অজ্ঞান অবস্থায় নিয়ে আসে। তোকে দেখে চেনা মাত্রই আমি ছুটে যাই আর ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞাসা করি, কি হয়েছে তোর? ওই ড্রাইভার বলে, তুই নাকি রাস্তায় হঠাৎ দৌড়ে এসে তার সিএনজির সাথে অ্যাক্সিডেন্ট করেছিস, তাই সে তোকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে এসেছে। তারপর ডাক্তার তোর চিকিৎসা করে। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পর এখন তোর জ্ঞান ফিরলো। বাবার কাছ থেকে এই কথাগুলো শুনে আমি খুব অবাক হলাম। বাবা আমাকে জিজ্ঞাসা করলো যে আমার এত দেরি হয়েছিল কেন, কিন্তু বাবাকে আর সত্যটা বললাম না। কথাটা পেরিয়ে জিজ্ঞাসা করলাম, লিমা কোথায়? বাবা বলল, চল তোকে লিমার কাছে নিয়ে যাই, তোর তো ছেলে হয়েছে, দেখতে একদম তোর মতো। সেই সিএনজির সাথে অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমি হাতে আর কোমরে ব্যথা পেয়েছিলাম। কষ্ট করে লিমার কাছে গেলাম। লিমা তখন ঘুমাচ্ছিল। তার পাশে আমাদের নবজাতক।
এবার সবকিছু স্বাভাবিক দেখে আমার খুব ভালো লাগলো, আর আমি এগিয়ে গিয়ে আমার নিজের ছেলেকে কোলে তুলে নিলাম। তার মুখের দিকে তাকানো মাত্রই আমার পা থেকে মাটি সরে গেল। আমি দেখলাম আমার ছেলের গালে ঠিক ওই রকম পয়সার মতো কালো চিহ্ন, যে চিহ্ন আমি অ্যাম্বুলেন্সের ভেতর ড্রাইভিং সিটের পাশে বসে থাকা লোকটির গালে দেখেছিলাম। সাথে সাথে অজ্ঞান হয়ে যায় আবার। এরপর যখন আমার আবার জ্ঞান ফেরে তখন বাড়িতে ছিলাম। লিমার বাবা আমার কাছেই বসা ছিল, আর পাশে আমার নবজাতক ছেলে। বাবা আর লিমার কাছ থেকে জানতে পারলাম যে প্রায় একদিন পর আমার জ্ঞান ফিরল। বাবা আমাকে জিজ্ঞাসা করলো যে তুই কেন বাবুকে কোলে নেওয়ার পর সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেললি? সেটা তো তোর খুশির সময় ছিল। এবার আমি বাবা ও লিমাকে সমস্ত ঘটনা খুলে বললাম। রাতে লিমার জন্য সাহায্য খুঁজতে গিয়ে আমি যে কোনো বিপদে পড়েছিলাম তার সবকিছু বললাম। লিমার বাবা প্রচন্ড ভয় পেয়ে গেল। তারপর বলল, আমরা তো বাবুর গালে কোনো কালো চিহ্ন দেখিনি। আমি আমার ছেলের দিকে একটু ভয়ে ভয়ে তাকালাম। এবার দেখলাম সত্যি কোনো দাগ নেই, আর তার চেহারাটা দেখতে একদম আমার মতো ছিল। এবার আনন্দে আত্মহারা হয়ে তাড়াতাড়ি কোলে তুলে নিলাম। ওকে কোলে নিতে না নিতেই আমার সমস্ত ভয় কেটে গেল। সেই মুহূর্তের জন্য আমি ভুলে গেলাম যে আমার জীবনে ভয়ঙ্কর কি ঘটেছিল আর কি কি কষ্টের সময় পার করে এসেছে এত দূর। সবকিছু ভুলে গেলাম। এমন সময় আমার ছেলে ধীরে ধীরে চোখ খুলে আমাকে দেখার পর হেসে দিল। সেই সময়ের অনুভূতিটা বলে বোঝানোর মতো নয়। ওর হাসি দেখে আমি এক নিমিষে সব ভুলে গেলাম। যাই হোক, তারপর থেকে জীবনে আবার ধীরে ধীরে স্বাভাবিক মতো চলতে শুরু করলো। আর আমি 3 মাসের মধ্যে ওই শহর ছেড়ে অন্য জায়গায় শিফট হয়ে গেলাম পরিবার নিয়ে। এই ছিল আমার জীবনের এমন এক অভিজ্ঞতা যা আমাকে বিশ্বাস করাতে বাধ্য করে ফেললো যে সবকিছু গল্পগুজব হয় না। আসলে সবকিছু গল্পগুজব হয় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল চমৎকার এক ভৌতিক ও লোমহর্ষক অ্যাম্বুলেন্সের ঘটনা, অর্থাৎ ভুতুর অ্যাম্বুলেন্স। আজকের প্রথম ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই এখনই লিখে ফেলুন। আমরা দ্বিতীয়তে আবারও একটি ভয়ঙ্কর অ্যাম্বুলেন্স সম্পর্কিত ঘটনা শুনবো। আশা করি প্রথম ঘটনাটার মতো দ্বিতীয় ঘটনাটাও আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দ্বিতীয় ঘটনার দিকে চলে যাই। দ্বিতীয় ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তিনি একজন আপু। আপুর নাম শান্তা। আপু আমাদের বরিশাল ভোলাতেই থাকেন। আপু যে ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়েছেন ইমেল করে, সেটা ঘটেছিল তার ভাইয়ের সাথে। কারণ আপুর ভাইয়ের সাথে, তাহলে চলুন আর দেরি না করে আপুর ইমেল থেকেই তার সম্পর্কে ও ঘটনার সম্পর্কে জেনে নিই। শান্তা আপু তার ইমেলে লিখেছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার নাম শান্তা, আমি বরিশাল ভোলায় থাকি। ভাইয়া, আমি আপনার একজন নিয়মিত শ্রোতা। আমি আজ যে ঘটনাটি শেয়ার করব সেটা খুব ভয়ঙ্কর এক ঘটনা। ঘটনাটা আমার নিজের ভাইয়ের। আমার ভাই বর্তমানে ট্রাক ড্রাইভার, তবে পূর্বে আমার ভাই অ্যাম্বুলেন্স ড্রাইভার ছিল। আজকে এই ঘটনাটি শেয়ার করব সেই ঘটনার কারণেই মূলত আমার ভাই অ্যাম্বুলেন্স ড্রাইভারের পেশা ছেড়ে ট্রাক ড্রাইভারের পেশায় ঢোকেন। কারণ ওই ঘটনার পর আমার ভাই প্রচন্ড ভয় পেয়ে যায়। তবে আমি আমার ভাইয়ের নাম ও ঠিকানা হিসেবে ছদ্মনাম ব্যবহার করছি। ঘটনাটি আমার ভাই নিজে আমাকে এবং আমার ফ্যামিলির অন্যান্যদেরকে বলেছিল। ধরে নিন আমার ভাইয়ের নাম আরমান। আমার এই ঘটনাটি আপনার চ্যানেলে পোস্ট করলে আমি খুব খুশি হব। আমার সাজিয়ে গুছিয়ে লেখার অত অভিজ্ঞতা নেই, তাই ইমরান ভাই আমার ঘটনাটি আপনি আপনার মতো করে সাজিয়ে গুছিয়ে শ্রোতাদেরকে শোনাবেন। যদি আমার ইমেলটি সিলেক্ট করে থাকেন তাহলে আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনায় চলে যাই। ঠিক সেভাবেই বলি যেভাবে আমার ভাই আমাদেরকে বলেছিল। বলছেন শান্তা আপুর ভাই আরমান। এই ঘটনাটা 2015 সালের। আমার মোবাইলে সন্ধ্যার দিকে একটা কল আসে হাসপাতাল থেকে। একটা মুর্দা সেই মুর্দার গ্রামে পৌঁছে দিতে হবে। গ্রামটা দূরে, 20,000 টাকা দেওয়া হবে যদি গ্রামে মুর্দা পৌঁছে দিতে পারি। লাশের সাথে কেউ থাকবে না। লাশটা আমাকে অ্যাম্বুলেন্সে একাই বহন করতে হবে। তবে লাশের একটা ছেলে ছিল, সেই ছেলে বাইকে করে অ্যাম্বুলেন্সের পিছনে পিছনে আসবে। আমি রাজি হয়ে গেলাম। কাগজপত্রের সমস্ত ফর্মালিটি শেষ হলে প্রায় 8টার দিকে লাশ অ্যাম্বুলেন্সে ওঠানো হয়। সচরাচর আমার সাথে অ্যাম্বুলেন্সে একজন হেল্পার থাকতো রোগীকে জরুরি সেবা দেওয়ার জন্য। তবে যেহেতু এটা একটা লাশ, তাই লাশের আর জরুরি সেবার কি প্রয়োজন আছে? তাই অ্যাম্বুলেন্সে আমি আর শুধু লাশ থাকবে। ছেলেটা যেহেতু বাইকে করে হাসপাতালে এসেছিল, তাই বাড়ি যাওয়ার সময় বাইকে করে যাবে। নয়তো আবার বাইক নিতে কে আসবে, নয়তো সে আমার সাথেই ড্রাইভিং সিটের পাশে সিটে বসে যেতে পারত। যাই হোক, সেটা আর হলো না। সেই লাশের গ্রামটা ছিল পাহাড়ি এলাকা। তবে কখনো কোনো লাশ নিয়ে যাওয়ার জন্য আমাকে এত টাকার অফার দেওয়া হয়নি। আর লাশ নিয়ে গন্তব্যে পৌঁছে দেয়া আমার জন্য কোনো নতুন কাজ ছিল না। এটা আমার নিত্য জীবনের কাজের অংশ। তাই ওই লাশ নিয়ে যাওয়া আমার জন্য কোনো নতুন কিছু ছিল না। লাশ নিয়ে আমি রওনা দিয়ে দিলাম। পিছনে পিছনে সেই লাশের ছেলে আসছিল। প্রায় 2 ঘন্টা পথ চলার পর আমি হাইওয়ের ওপর উঠে যাই। সবকিছু স্বাভাবিক চলছিল। সময়টা প্রচন্ড গরমও ছিল না, আবার শীতের সময়ও নয়। আবহাওয়া একদম স্বাভাবিক ছিল। যখন 2 ঘন্টা পার হয়ে গেল তখন আমি অনুভব করলাম হঠাৎ আমার অ্যাম্বুলেন্সের ভেতরে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। 2 পাশের জানালা খোলা ছিল। আর এই অ্যাম্বুলেন্সটা ছিল নতুন, 4-5 মাস হয়েছে মাত্র।
তবে অ্যাম্বুলেন্সটা অনেকবারই পাহাড়ি রাস্তায় চলেছে, কিন্তু কখনো কোনো সমস্যা হয়নি। তাছাড়া 2 মাস আগে অ্যাম্বুলেন্সের সার্ভিসিং করানো হয়েছিল। আমার প্রায় মনে হচ্ছিল তাপমাত্রা ধীরে ধীরে বেড়েই যাচ্ছে। মনে হচ্ছিল যেন ইঞ্জিন গরম হতে হতে আগুন হয়ে গেছে। কিন্তু একটা নতুন অ্যাম্বুলেন্সে এমন হওয়ার তো কোনো কথা না, তার উপর আবার 2 মাস আগেই সার্ভিসিং করানো। কিন্তু মনে হচ্ছিল ইঞ্জিন গরম হয়ে গেছে। আমি মিটারের দিকে তাকালাম, কিন্তু সবকিছু স্বাভাবিক ছিল। ভেবে পাচ্ছিলাম না সমস্যাটা কোন জায়গায়। ভাবলাম যে কোনো না কোনো টেকনিক্যাল ইস্যু তো অবশ্যই হয়েছে, নয়তো অ্যাম্বুলেন্সে এত গরম হয়ে ওঠার তো প্রশ্ন ওঠে না। আমি কোনো লিস্ট না নিয়ে অ্যাম্বুলেন্সটা একটা হোটেলের সামনে দাঁড় করালাম। আমি সেখানে অ্যাম্বুলেন্স দাঁড় করানোর পর হোটেলের দিকে হাঁটা ধরলাম। আশপাশে আর কোনো দোকানপাট খোলা ছিল না, সব বন্ধ। শুধু একটা মাত্র হোটেল খোলা ছিল, তবে তারাও সবকিছু গোছগাছ করছিল হোটেল বন্ধ করার জন্য। সেখানে 2টা ছেলে ছিল শুধু, আর কেউই ছিল না। আমি হাঁটার স্পিড বাড়িয়ে তাড়াতাড়ি সেখানে গিয়ে বসলাম, নয়তো এই হোটেলটাও বন্ধ হয়ে যেত। একটা ছেলেকে ডাক দিয়ে বললাম আমার জন্য 1 কাপ চা বানিয়ে দিতে। সে আমাকে 1 কাপ চা বানিয়ে দিল। চা খেতে খেতে আমি ভাবলাম, যদি ইঞ্জিনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমার চা খাওয়া শেষ হতে হতে ইঞ্জিন ঠান্ডা হয়ে যাবে, আর আমার জন্য ড্রাইভিং করা নিরাপদ হবে। আমি আমার চাটা শেষ করলাম, হোটেলটা তারপর বন্ধ করে দেওয়া হলো। আমি হোটেলের পেছন দিকে একটু গিয়ে হালকা হয়ে নিলাম, তারপর অ্যাম্বুলেন্সে ফিরে এলাম। এবার অ্যাম্বুলেন্সে ওঠার পর দেখলাম অ্যাম্বুলেন্স ঠান্ডা। তখন ভাবলাম যে তাহলে সমস্যাটা ইঞ্জিনের মধ্যেই হয়েছে, এজন্য অ্যাম্বুলেন্স গরম হয়ে গিয়েছিল ইঞ্জিনের তাপে। আমি এবার ছোট্ট ক্যাবিনেট দিয়ে লাশের ওইখানটায় তাকালাম, এটা দেখার জন্য যে লাশটা ঠিকঠাক আছে কিনা। কিন্তু সেখানে চোখ যেতেই দেখলাম অ্যাম্বুলেন্সের পেছনে ধোঁয়া দিয়ে ভরে গেছে। মনে হচ্ছে যেন কুয়াশা পড়েছে, ঠিক মতো লাশটা দেখা যাচ্ছিল না। অ্যাম্বুলেন্স ড্রাইভিং এর পেশা শুধু একটা পেশা নয়, বরং বিশাল এক দায়িত্ব। লাশ হোক কিংবা রোগী, তার সুষ্ঠুভাবে গন্তব্যে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত কাঁধে এক বিশাল দায়িত্বের ভার থাকে। আর শুধু পৌঁছে দেয়াই নয়, বরং সঠিকভাবে পৌঁছে দিতে হয়। ক্যাবিনেট দিয়ে লাশটা ঠিক মতো দেখা যাচ্ছিল না বলে আমি গাড়ি থেকে নামলাম আর পেছন দিকে চলে গেলাম। অ্যাম্বুলেন্সের দরজা খুললাম, সাথে সাথে ধোঁয়াগুলো কিছু সময়ের মধ্যে বের হয়ে গেল। কিন্তু ধোঁয়া চলে যাওয়ার পর আমি যে দৃশ্য দেখি তা দেখে রীতিমতো আমার পিলি চমকে ওঠে। সেই লাশটা ছিল একটা মহিলার। আমি যখন লাশ অ্যাম্বুলেন্সে রেখেছিলাম তখন লাশটা অ্যাম্বুলেন্সের মাঝে একটা স্ট্রেচারের ওপর সাদা চাদর দিয়ে ঢাকা ছিল, শোয়া অবস্থায় ছিল। আর এখন আমি দেখলাম আমার চোখের সামনে সেই লাশটা বসে আছে স্ট্রেচারের উপরে, আর তার মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ সাদা কাপড়ে ঢাকা ছিল বসা অবস্থাতে। এই দৃশ্য দেখে আমি কাঁপতে লাগলাম, কারণ আমার অ্যাম্বুলেন্সের পেশায় তখন 2 বছর হয়েছিল। আগে পরে কিছু হালকা পাতলা ডাক বা আওয়াজ শুনতে পেলেও এরকম অবস্থা কোনো দিনও দেখিনি। আমার চোখের সামনে ওই মহিলাটা কাফনের কাপড় নিজের ওপর থেকে সরানোর চেষ্টা করলো। আমার মনে হচ্ছিল যেন সে আমাকেই দেখছে কাপড়ের আড়াল থেকে। সে বলতে শুরু করলো, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার গায়ে এই কাফনের কাপড় কেন? আমি তো জীবিত একজন মানুষ, আমাকে এখান থেকে যেতে দাও। এবার আমি একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম, কারণ পরিবেশ দেখে মনে হচ্ছিল এটা খারাপ কিছু, আর কথা ও কার্যকলাপ দেখে মনে হচ্ছিল জীবিত মানুষ। এখন কোনটা বিশ্বাস করবো বুঝতে পারছিলাম না। এমন সময় মহিলা তার মুখ থেকে চাদর টুকরো সরালো। আমি তার চেহারাটা দেখলাম। চেহারা দেখে মনে হলো জীবিত একজন সুস্থ স্বাভাবিক মানুষ। আমি যেমন একটা সুস্থ জীবিত মানুষ, সেও ঠিক এরকমই ছিল। তার চোখে মুখে দ্বিধাদ্বন্দ্বের ভাব ছিল। সেও পেরেশানিতে পড়ে গেল। সে বলল, হাসপাতালে তো আমার চিকিৎসা চলছিল, আমার চিকিৎসা কি শেষ হয়ে গেছে? এগুলো কি হচ্ছে আমার সাথে? এবার আমি একটু কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আসলে আপা, আমাকে তো বলা হয়েছিল আপনার লাশ, অর্থাৎ আপনাকে আপনার গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। সেখানে আপনার আত্মীয় স্বজন ও বাড়ির লোকেরা আপনার কাফন দাফন করার জন্য অপেক্ষা করছিল। এই কথা শুনে সে চুপ হয়ে গেল। মনে হচ্ছিল যেন সে কিছুই বুঝতে পারছে না যে তার সাথে কি হচ্ছে। ঢুকিলে বলল, আপনার কাছে পানি আছে? আমি একটু পানি খাবো। আমি ভাবলাম হয়তো কোনো ভুল হয়েছে। মহিলাটা আসলে জীবিত, আর সবে ভেবেছে যে সে মারা গেছে। যাই হোক, আমি তাড়াতাড়ি ড্রাইভিং সিটের দিকে ছুটে গেলাম পানির বোতল আনতে। এ নিয়ে অ্যাম্বুলেন্সের পেছনে দেখলাম সে এখনো বসে আছে। আমি তাড়াতাড়ি একটু এগিয়ে তাকে বোতলটা দিলাম। সে ওইভাবেই বসেছিল। এক নিঃশ্বাসে অর্ধেক বোতল পানি খেয়ে ফেললো আর বোতলটা নিচে রেখে দিল। আমি তাকে অভয় দিয়ে বললাম, চিন্তা করবেন না, আপনার ছেলে বাইকে করে অ্যাম্বুলেন্সের পেছনে পেছনে আসছে। এই কথা শুনে মহিলার কোনো প্রতিক্রিয়া ছিল না। আমি বললাম, এখনই তাকে কল দিয়ে আপনার কথা বলছি। তারপর আমি মহিলার ছেলেকে কল দিলাম। ছেলেটা আমার চাইতে দেরি করে রওনা দিয়েছিল, তাই এখন পর্যন্ত সে পৌঁছায়নি। অ্যাম্বুলেন্সের কাছাকাছি আমি কল দিলে সে কতক্ষণ পরে কল রিসিভ করলো। তারপর আমি তাকে সম্পূর্ণ বিষয়টি বিস্তারিতভাবে ভালো করে বললাম যে তার মা জীবিত আছে, এখনো মারা যায়নি। তাকে আমি পানি খাইয়েছি, সে এখানে বসে আছে, আর তাকে তাড়াতাড়ি আসতে বললাম। ছেলেটা আমার কথা শুনে খুব অবাক হয়ে গেল। বলল, আপনি যা বলছেন তা কোনো মতেই সম্ভব হতে পারে না।
নিঃসন্দেহে আমার মা মারা গিয়েছেন। আপনি হয়তো কিছু ভুল দেখেছেন। আমি তাকে বললাম, আমি কিছুই ভুল দেখিনি। মোবাইলে তার আর আমার সাথে মোটামুটি ছোটখাটো একটা তর্ক হয়ে গেল। অবশেষে ছেলেটি বলল, আমি তাড়াতাড়ি আসছি, আপনি সেখানেই থাকুন। তারপর আমি ছেলেটার অপেক্ষা করতে থাকলাম। মহিলাকে বলেছিলাম, আপনি বিশ্রাম করুন, আপনার ছেলেকে জানিয়ে দিয়েছি আপনার কথা, সে শীঘ্রই আপনাকে নিতে আসবে। কলে কথা হওয়ার পর মহিলার দিকে তাকিয়ে দেখলাম সে সেই চাদর আবারও পা থেকে মাথা পর্যন্ত ঢেকে স্ট্রেচারের ওপর শুয়ে আছে। অল্প কিছুক্ষণের মধ্যে সেই ছেলে চলে এলো। তারপর বলল, কোথায় আমার মা? আমি তাকে অ্যাম্বুলেন্সের দরজা খুলে দেখালাম। সে তখনও একইভাবে স্ট্রেচারের ওপর শুয়েছিল। আমি তাকে জোরে ডাক দিলাম, আপা উঠে পড়ুন, আপনার ছেলে এসেছে। আপা, আপা উঠুন। কিন্তু কোনো সারা শব্দ পাচ্ছিলাম না। আমি ছেলেটার দিকে তাকালাম। ছেলেটা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়েছিল। আমি তাকে শান্ত কণ্ঠে বললাম, তুমি একটু দাঁড়াও, আমি উপরে উঠে দেখি। তারপর আমি অ্যাম্বুলেন্সের উপরে উঠে স্ট্রাকচারের কাছে গেলাম। গিয়ে কাছ থেকে মহিলাকে ডাক দিলাম, তাও সে উঠছিল না। তার ছেলে নিচে দাঁড়িয়েছিল ঠিক অ্যাম্বুলেন্সের গা ঘেঁষে সামনে। আমি তার চেহারার ওপর থেকে একটু কাপড়টা সরালাম। তারপর কাপড় সরিয়ে যে দৃশ্য দেখি তা দেখে রীতিমতো আমার মুখ থেকে চিৎকার বের হয়ে যায়। কারণ আমি দেখলাম মহিলাটার মুখ থবড়ানো। মনে হচ্ছিল যে কোনো ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে মুখ থেতলে গেছে। মুখের সামান্যতম জায়গা ফাঁকা নেই। কোথায় চোখ আর কোথায় নাক মুখ কিছুই বোঝা যাচ্ছে না। আমি হন্তদন্ত হয়ে গাড়ি থেকে নেমে পড়লাম। এরপর ছেলেটা আমার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি কি নেশা করে গাড়ি চালাতে এসেছেন? এরকম উল্টাপাল্টা বলছেন কেন? একজন মৃত মানুষ কিভাবে জীবিত হতে পারে আমাকে বলুন। আপনার মনে হয় মাথায় সমস্যা আছে। আমি তাকে বললাম, আমি নেশা করিনি আর মিথ্যা বলছি না। উনি একটু আগেও আমার সাথে কথা বলেছেন, আমার কাছে পানি চেয়েছেন। আমি তাকে 2 লিটারের একটা পানির বোতল দিলে সে অর্ধেকটাকে খেয়ে ফেলে। এতটুকু শুনে ছেলেটা বলে, তো আপনি আমার মাকে পানি খাওয়াইছেন? আমি বললাম, হ্যাঁ। আমি ওনাকে পানি খাওয়ানোর পর সে নিজেই পানির বোতলটা স্ট্রাকচারের সামনে রেখে দিয়েছে। ছেলেটা আমাকে পানির বোতলের সামনে ইশারা করে বলল, যদি আমার মা অর্ধেক পানি খেয়ে ফেলে তাহলে এই বোতল ভরা কিভাবে? আমি বোতলের দিকে তাকালাম, দেখলাম আসলে এই বোতলটা পুরোপুরি ভরা। আমার নিজের চোখ বিশ্বাস করতে পারছিলাম না, কারণ আমার চোখের সামনে মহিলাটা পানি খেয়ে আবার নিজে বোতলের মুখ লাগিয়ে স্ট্রেচারের পাশে রেখে দিয়েছিল। কিন্তু এখন দেখছি বোতল সম্পূর্ণ পানিতে ভরা। আমার কিছুই মাথায় আসছিল না। ভয়ে আমি চুপ হয়ে গেলাম, কারণ আমি যা দেখেছি তা মিথ্যা ছিল না। আর সত্য প্রমাণ করার জন্য আমার কাছে কোনো প্রমাণও নেই। ছেলেটি আমাকে বলল, আমার মা আত্মহত্যা করার চেষ্টা করেছিল। নিজে এক ট্রাকের সামনে লাফ দেয় আর দুর্ভাগ্যক্রমে তার মুখের ওপর দিয়ে ট্রাক চাপা দিয়ে যায়। তার মাথা ও চেহারা থেতলে গেছে। বেঁচে থাকার কোনো সুযোগই নেই। ডাক্তাররা হাসপাতালে নেওয়ার পর আইসিইউতে থাকার 10 মিনিট পরেই তাকে মৃত ঘোষণা করে। আর আমাদেরকে জানায় যে তার অ্যাক্সিডেন্টের পরে কিছুক্ষণ পালস থাকলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। তার কাছ থেকে তার মায়ের এরকম আত্মহত্যা করার চেষ্টার ঘটনা শুনে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। আমার যেন পা অবশ্যই এখনই পড়ে যাব এমন অবস্থা। আমি ছেলেটাকে বললাম, আমাকে মাফ করো, আমি এই লাশ পৌঁছে দিতে পারবো না। ছেলেটা চিন্তিত হয়ে পড়লো। বললো, আপনাকে 20,000 নয় আরো বেশি দেব, কিন্তু আপনি লাশ পৌঁছে দিন। তার তো দাফন কাফনের প্রয়োজন আছে, আর আমি সব তো আমার মাকে হারিয়েছি। আপনার সাথে বাহাস করার মতো মন মানসিকতা আমার এখন নেই। ছেলেটার কথা শুনে আমি কিছুটা আবেগ আপ্লুত হয়ে পড়লাম, কারণ ছেলেটার মুখের দিকে তাকাতেই মনে হলো যে সে প্রচন্ড কান্নাকাটি করেছে, আর এখন তার চোখের পানিটুকু শুকিয়ে গেছে। এক প্রকার বাধ্য হয়ে আমি যেতে রাজি হলাম, তবে নিজের জানের উপরও কোনো রিস্ক নিতে চাচ্ছিলাম না। তাই ছেলেটাকে বললাম, আমি তোমার অবস্থা বুঝতে পারছি, তবে বাবা, আমি তোমার মায়ের লাশ একা কোনো মতে নিয়ে যেতে পারবো না, তোমাকে আমার সাথে যেতে হবে। ছেলেটা রাজি হয়ে গেল। তারপর আমরা ওর মায়ের লাশ এক সাইডে রেখে খুব কষ্টে বাইক অ্যাম্বুলেন্সে ওঠানোর চেষ্টা করলাম। তারপর কোনো রকম অ্যাম্বুলেন্সের আরেক পাশে বাইক রেখে দরজা বন্ধ করে দিলাম। ছেলেটার আমি সামনের সিটে চলে গেলাম। আমি ড্রাইভিং সিটে আর ছেলেটা আমার পাশের সিটে বসে পড়লো। তারপর আল্লাহর নাম নিয়ে গাড়ি চালাতে শুরু করি, কিন্তু বারবার পেছন দিকে তাকাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল না জানি আবার কখন হঠাৎ সেই লাশ উঠে বসে কথা বলতে শুরু করে, অথবা এমন কোনো কাণ্ড করে যা দেখে হয়তো আমি হার্ট অ্যাটাক করে মারা যাব। কারণ প্রথম তো আমি জানতাম সে একটা লাশ, তারপরে দেখেছি সে এমন আচরণ করলো যেন জীবিত মানুষ। আর এখন তার সম্পূর্ণ সত্য জানার পর আমি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা সহ্য করার মতো অবস্থায় নেই। তাকে বাড়ি পৌঁছে দেওয়া পর্যন্ত বারবার পেছনে তাকাচ্ছিলাম। ছেলেটা হয়তো বুঝতে পারছিল যে আমি খুব ভয় পেয়েছি, তাই আমাকে অভয় দিয়ে বলছিল যে আপনি গাড়ি চালান, কিচ্ছু হবে না। তারপর আল্লাহ আল্লাহ করতে করতে তাদের বাড়িতে পৌঁছে গেলাম। লাশ নামিয়ে আমি সেখানে আর 2 মুহূর্ত দাঁড়াতে চাইলাম না। ছেলেটা আমার অবস্থা দেখে তাড়াতাড়ি পারিশ্রমিক বুঝিয়ে দিল। আমি ততক্ষণে সেই জায়গা থেকে অ্যাম্বুলেন্স নিয়ে চলে এলাম। তারপর সেদিন থেকে আর কখনো অ্যাম্বুলেন্স ড্রাইভিং এর পেশায় ফিরে যাওয়ার কথা কল্পনাতে আনিনি, আর ট্রাক ড্রাইভিং এর পেশায় চলে যাই।
ইমরান ভাইয়া, এই ছিল আমার ভাইয়ের সাথে ঘটা এক লোমহর্ষক অ্যাম্বুলেন্সের ঘটনা। আশা করি আমার ইমেলটা সিলেক্ট হবে। ভালো থাকবেন আর এভাবে আমাদের জন্য নতুন নতুন ঘটনা উপহার স্বরূপ নিয়ে আসবেন, এটাই আশা করি। আল্লাহ হাফেজ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল শান্তা আপুর ভাইয়ের এক চমৎকার ঘটনা, যা শুরু থেকে শেষ পর্যন্ত ভয় আর ভয় ছিল। সত্যি তার অনুভূতিটা প্রকাশ করার মতো নয়। আল্লাহ সবাইকে এই ধরনের পরিস্থিতি থেকে হেফাজত করুন। তাহলে চলুন প্রিয় শ্রোতা বন্ধুরা, আর দেরি না করে আমাদের ভিডিওর অন্য ঘটনায় চলে যাই। আগামী ঘটনার জন্য আমরা যে ইমেলটা সিলেক্ট করেছি সেটা আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদপুর থেকে এক ভাই। যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন সেটিও আগের ঘটনাগুলোর মতো হার হিম করা। ভাইয়ের নাম মোহাম্মদ আলমগীর। তাহলে চলুন আর দেরি না করে আলমগীর ভাইয়ের ইমেলটা পড়া যাক। আলমগীর ভাই তার ইমেলে লিখেছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই, আপনি কেমন আছেন তা জিজ্ঞাসা করব না, দোয়া রইল, আর আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমার নাম মোহাম্মদ আলমগীর, আমি মোহাম্মদপুরে থাকি। আজ আমি যেই ঘটনাটা লিখে পাঠাচ্ছি সেটি আমি শুনেছি আমার আব্বুর কাছ থেকে। ঘটনাটি ঘটেছিল আব্বুর বন্ধুর দুলা ভাইয়ের সাথে। সঙ্গত কারণে তার নাম গোপন রাখছি, কারণ তিনি এখন অ্যাম্বুলেন্স ড্রাইভিং এর পেশায় আছেন। তবে ধরে নিন তার নাম রাজীব। ইমরান ভাই, আমি এর আগে কখনোই আপনাকে কোনো ঘটনা লিখে পাঠাইনি, তাই আমার লেখালেখির এত কোনো অভিজ্ঞতা নেই। আমার ঘটনাটি আপনি ন্যারেট করে শ্রোতাদেরকে শোনাবেন, এটা আমার অনুরোধ। তবে জানি না আমার ইমেলটা সিলেক্ট হবে কিনা। আমি প্রতিদিন আপনার ভিডিও শুনি, ঘুমানোর আগে বেশি শোনা হয়। যাক ইমরান ভাই, আমি আর বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি মূল ঘটনায় চলে যাই। ঘটনাটি আমি ঠিক সেইভাবে লেখার চেষ্টা করি যেভাবে আমার আব্বুর বন্ধুর দুলাভাই বলেছিলেন। আর হ্যাঁ, ঠিকানাগুলো সত্য হবে না। বলছেন রাজীব। রাত তখন প্রায় 2:30টার মতো। আমি তখন অজু করে তাসবিহাতে বসেছিলাম নামাজের পর একটু আরাম করব বলে। ঠিক সেই সময় ফোনটা বাজলো, ডিউটির ফোন। মনের মধ্যে হালকা একটা অস্বস্তি হচ্ছিল, জানি না কেন। রিসিভ করতে ওপাশ থেকে একটা কাপা কণ্ঠ বলল, ভাই, রোগীটা মারা যাচ্ছে, আপনারাই ভরসা। ঠিকানা দিলে বুঝলাম জায়গাটা খুব একটা দূরে না, পুরান ঢাকার একটা গলি, যেখানে গাড়ি ঢোকানোই ঝুঁকিপূর্ণ। অ্যাম্বুলেন্স স্টার্ট দিয়ে আমি আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়লাম। গাড়ির সাইরেন বাজছিল, কিন্তু সেই রাতে রাস্তাটা অস্বাভাবিকভাবে নীরব। রাস্তার পাশে এক একটা ল্যাম্পপোস্টের নিচে ছায়া নড়ছিল, চোখে পড়লে বুকটা ধক করে উঠত। আমি বারবার আয়াতুল কুরসি পড়ছিলাম মনে মনে। পৌঁছে দেখি এক বৃদ্ধ লোক দরজার সামনে দাঁড়িয়ে কোলে একটা শিশুর মতো করে একজন বৃদ্ধাকে ধরে রেখেছে। তার মুখ একেবারে বিবর্ণ, নিঃশ্বাস নিতে পারছেন না। আমায় দেখেই কাঁদতে কাঁদতে বলল, ভাই, দয়া করেন, আমার বউটারে বাঁচান। আমি কিছু না বলে তাড়াতাড়ি স্ট্রেচার নামিয়ে ওনাকে তুলতে সাহায্য করলাম। লোকটা মাথায় হাত রেখে বলল, ও শুধু আপনাকে চাইছে। আমি খানিকটা অবাক হলাম, উনি আমাকে চিনবেন কেন? আমি তো এলাকার কেউ না। গাড়িতে তুলেই রোগী মহিলার মুখের দিকে তাকিয়ে কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছিল। তার চোখ খোলা ছিল, কিন্তু চাহনি খুব গভীর, যেন কিছু বলতে চায় কিন্তু পারছে না। আমি জানি না কেন আমার কাঁধে হঠাৎ একটা ঠান্ডা হাতের ছোঁয়া অনুভব করলাম, কিন্তু তখন আমার পাশে কেউ ছিল না। অ্যাম্বুলেন্স ছাড়ার আগে আমি শুধু বললাম, আপা, কোরআনের কিছু আয়াত পড়ুন মনে মনে, ইনশাল্লাহ কিছু হবে না। তখন উনি ঠোঁট নাড়াচ্ছিলেন, কি যেন জপছিলেন। আমি কেবিনে উঠে গাড়ি চালাতে লাগলাম, আর পেছনের আয়নায় মাঝে মাঝে তাকিয়ে দেখছিলাম তার চোখ, যা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। ভয় লাগছিল, হ্যাঁ, ভীষণ ভয় লাগছিল, কিন্তু আমি আল্লাহর উপর ভরসা করে চালিয়ে যাচ্ছিলাম। মনে মনে শুধু একটা দোয়া করছিলাম, হে আল্লাহ, যদি মেয়েটার মৃত্যু লেখা থাকে তবে আপনি দয়া করে তাকে সহজ করুন। হাসপাতাল মাত্র 12 মিনিট দূর, কিন্তু সেই 12 মিনিট আমার জীবনের সবচেয়ে লম্বা সময় হয়ে দাঁড়ালো। হাসপাতালে পৌঁছাতে আমার বেশি সময় লাগেনি, কিন্তু ভেতরে ঢুকে বুঝলাম কিছু একটা ঠিকঠাক নেই। রোগী মহিলাকে স্ট্রেচারে তোলার সময় নার্সরা একটু হকচকিয়ে গেল। একজন বলল, উনি তো চোখ খুলেই রেখেছেন। আমি বললাম, হ্যাঁ, কিন্তু জ্ঞান নেই মনে হলো। নার্স বলল, চোখ খোলা থাকলেও এই দৃষ্টিভঙ্গি স্বাভাবিক না ভাই, একদম আলাদা রকম। তারা দ্রুত তাকে ট্রিটমেন্ট রুমে নিয়ে গেল। আমি বাইরে অপেক্ষা করছিলাম। তখন এক অদ্ভুত অনুভূতি হতে লাগলো, মনে হলো কেউ আমার পেছনে দাঁড়িয়ে। আমি হঠাৎ ঘুরে তাকালাম, কেউ নেই, কিন্তু সেই মুহূর্তে হাসপাতালের ভেতর থেকে ভেসে এলো এক নারী কণ্ঠ, রাজীব ভাই, আমারে ফেলে যাবেন না প্লিজ। আমি চমকে গেলাম, কেউ আমার নাম জানলো কিভাবে? আমি তো কাউকে চিনিও না। এখানে পা এক পা করে সামনে এগোলাম। ডাকটা আবার এলো, এবার যেন আরো কাছে। ভেতরে গিয়ে দেখি রোগী মহিলাকে আইসিইউতে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে, কিন্তু তখনও তার ঠোঁট কিছু একটা পড়ছিল। আমি কান পেতে শুনলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার ঠোঁট থেমে গেল, চোখ বন্ধ হয়ে এলো ধীরে ধীরে। ডাক্তার এসে জানালো হৃদস্পন্দন খুব দুর্বল। কিছু বুঝতে পারছি না। আমি কিছু বললাম না, শুধু মাথা নিচু করে চোখ বন্ধ করলাম। কিন্তু তখনই চোখ বন্ধ করতেই যেন আমার আশপাশের জগৎটাই পাল্টে গেল। আমি দেখতে পেলাম আমি একটা অন্ধকার গলির মধ্যে দাঁড়িয়ে, কোথাও আলো নেই। দূরে এক মহিলার অবয়ব, ঠিক সেই রোগীর মতো। তিনি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছেন।
আমি বললাম, আপনি কে? তিনি উত্তর দিলেন না, শুধু সামনে এগিয়ে এলেন, মুখে হাসি কিন্তু চোখে কান্না। তারপর হঠাৎ চারপাশে সূরা ফাতিহা পড়ার শব্দ গুঞ্জন করতে লাগলো। চোখ খুলে দেখি আমি হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে একজন বয়স্ক রোগীর আত্মীয় রোগীর জানাজা পড়ার আয়াত পাঠ করছে। আমার গা শিউরে উঠল। আমি তাড়াতাড়ি হাসপাতালের বারান্দা দিয়ে বেরিয়ে এলাম। গাড়ির পাশে গিয়ে বসে পড়লাম। সিটে বসে ভাবছিলাম, এই মেয়েটা কে ছিল? কেন সে আমাকে ডাকছিল? হঠাৎ ফোনটা আবার বেজে উঠল। স্ক্রিনে অপরিচিত নাম্বার। ধরতে ওপাশ থেকে শোনা গেল সে একই গলা, রাজীব ভাই, আপনি ছাড়া আমার আর কেউ নাই, ফিরে আসেন। আমি এবার ভীষণ ভয় পেলাম। ফোনটা রেখে আমি কয়েক সেকেন্ড থমকেছিলাম। সে একই গলা, সে একই অনুরোধ, ফিরে আসেন। কিন্তু এই ফোন তো সেই মৃত নারীর হওয়ার কথা নয়। কে ছিল এই কণ্ঠের পেছনে? ভুল তো শুনিনি। আমি ভয় পেয়ে ফোনটা সুইচ অফ করে ফেললাম। তবে ভয় থেকে নয়, অভিমান থেকে। কেন আমি তো শুধু একজন অ্যাম্বুলেন্স চালক, যাকে মানুষ সাধারণত গুরুত্ব দেয় না। তাহলে এই মেয়ে, এই ছায়া, এই ডাক সব আমার জন্য কেন? সেই রাতের পর আমি 2 দিন কাজে যাইনি। নিজের মধ্যে গুটিয়েছিলাম। বারবার সেই চোখ, সেই কণ্ঠস্বর ফিরে ফিরে আসছিল। এমনকি নামাজে মন বসাতে পারছিলাম না। যখনই সিজদায় যাই মনে হয় কেউ আমার পাশে বসে আছে। 3য় দিন সকালে হেড অফিস থেকে ফোন এলো। একটা বিশেষ অনুরোধ এসেছে। একজন বয়স্ক ব্যক্তি শুধু আপনাকে অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসেবে চাইছেন। আমার বুকটা ধক করে উঠল। আমি কিছু না ভেবে রাজি হয়ে গেলাম। ঠিকানা ছিল মিরপুরের একটা পুরনো বাড়ি। পৌঁছে দেখি এক বৃদ্ধা সাদা শাড়ি পরে দরজায় দাঁড়িয়ে, মাথায় সাদা ওড়না। আমার দিকে তাকিয়ে শান্তভাবে বললেন, তুমি ঠিক সময় এসেছো রাজীব ভাই। আমি ভীষণ অবাক হলাম। আপনি আমাকে চেনেন? তিনি বললেন না কিছু, শুধু বললেন, আমার একমাত্র ছেলের নাম ছিল রাজীব, যুদ্ধের সময় হারিয়ে গিয়েছিল। তোমার চেহারাটা অবিকল ওর মতো। আমার চোখ ঝাপসা হয়ে গেল। আমি তাকে গাড়িতে তুললাম। তার শরীর খারাপ, কিছুটা বার্ধক্যজনিত, কিন্তু চোখে ছিল অন্যরকম প্রশান্তি। হাসপাতালে পৌঁছে দেওয়ার সময় তিনি আমার হাতে একটা ছোট কোরআন শরীফ ধরিয়ে বললেন, তুমি অন্যরকম রাজীব ভাই। কাউকে হারিয়ে গেলে যে শুধু কান্নায় আসে না, কখনো কখনো কারো ভেতরেই তাদের ফেরত পাওয়া যায়। তিনি চলে গেলেন। সেদিন রাতে আমি আবার সেই রোগীর ফাইলটা খুঁজে বের করলাম, যার জন্য প্রথম রাতে ডাক পেয়েছিলাম। নাম ছিল আতিয়া খাতুন, ঠিকানা ছিল মিরপুর। তাইলে আমি জানি না মৃত্যুর পরে আত্মার সম্পর্ক কিভাবে কাজ করে, কিন্তু আমি এটা জানি সেই প্রথম রাতে আমি যার হাত ধরে রেখেছিলাম তিনি হয়তো কারো মা ছিলেন। আজ যার কাছে আমি রাজীব ভাই, তিনি হয়তো সেই মায়ের খোঁজেই ছিলেন। আমি মাথা নিচু করে বললাম, হে আল্লাহ, যদি আমি কোনো হারানো আত্মার সান্ত্বনা হতে পারি, তাহলে আমাকেও হেদায়েত দাও, যেন আমি পথ না হারাই। আমি যতই স্বাভাবিক হওয়ার চেষ্টা করি, ততই যেন কিছু আমাকে টেনে নেয়। আতিয়া খাতুনের মৃত্যুর পরের ঘটনা, সে বৃদ্ধার অদ্ভুত মিল আর ফোন কল, সব মিলিয়ে একটা অদৃশ্য কুয়াশা ঘিরে ধরেছিল আমার জীবন। এক রাতে নামাজের পর আমি জানালার পাশে বসে কোরআন পড়ছিলাম। হঠাৎ ঘরের বাতাস ভারী লাগতে শুরু করলো। জানালার পর্দা নাড়তে নাড়তেই আমি বুঝলাম ঘরে আমি একা নেই। আমি পড়া বন্ধ করতেই আমার কানের কাছে খুব হালকা শব্দ, ঠিক যেন কেউ ফিসফিস করে বলছে, আয়াতুল কুরসি পড়ো, তাহলে আমি আসতে পারবো না। আমি কাঁপা গলায় বললাম, তুমি কে? উত্তর আসেনি, শুধু জানালার বাইরে একটা পায়ের শব্দ। ধীরে ধীরে যেন কেউ হাঁটছে। আমি চোখ বন্ধ করে দ্রুত আয়াতুল কুরসি আর সূরা ফালাক পড়তে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই বাতাসটা হালকা হলো, যেন কেউ আসতে চেয়েও ফিরে গেল। সেই রাতে আমি একজন বয়স্ক আলেমের কাছে গেলাম, যিনি রুহানি চিকিৎসা করেন। সব খুলে বললাম। তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, তোমার সাথে একজন আত্মার সম্পর্ক তৈরি হয়েছে। সে তোমাকে কিছু জানাতে চায়, কিন্তু সে নিজেও দোটা নেয়। হয়তো সে অপূর্ণতা নিয়ে দুনিয়া ছেড়েছে। আমি জিজ্ঞেস করলাম, তাহলে আমি কি করব? তিনি বললেন, সূরা ইয়াসিন প্রতিদিন পড়ে তার নামে দোয়া করো এবং জানতে চেষ্টা করো আতিয়া খাতুনের জীবনে এমন কি ছিল যা এখনো শেষ হয়নি। ঘরে ফিরে আমি ফাইলপত্র ঘেটে আতিয়ার পরিবারের নাম খুঁজলাম। কোথাও কোনো আত্মীয় স্বজনের তথ্য নেই, শুধু একটা পুরনো ঠিকানা, মিরপুর 13, ব্লক সি, বাড়ি 11। আমি ঠিক করলাম পরের দিন ওখানে যাব। পরদিন সকালে গাড়ি নিয়ে রওনা দিলাম। ঠিকানায় গিয়ে দেখি বাড়িটা অনেক পুরনো, যেন বহু বছর ধরে ব্যবহার হয়নি। পাশের দোকানদারকে জিজ্ঞেস করতে বলল, আতিয়া খাতুন, উনি তো প্রায় 10 বছর আগে মারা গেছেন। আমি স্তব্ধ হয়ে গেলাম। বললাম, না, উনি তো 5 দিন আগে আমার অ্যাম্বুলেন্সে ছিলেন। দোকানদার আমার দিকে তাকিয়ে হাসলো না, ভয়ও পেল না, বরং শান্ত গলায় বলল, আপনি একা না ভাই, ওনাকে অনেকেই এখনো দেখে, রাস্তায়, জানালায়। কেউ কেউ বলে উনি কাউকে খুঁজছেন। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। তাহলে আমি কাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম? আমি যেন সময়ের এক গোলক ধাঁধায় আটকে গিয়েছিলাম। পুরনো মিরপুরের সেই বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, যেটা আতিয়া খাতুনের বলে চিহ্নিত হয়েছিল। যদিও বলা হয় তিনি 10 বছর আগে মারা গেছেন, তবে আমি কি একজন মৃত মানুষকে অ্যাম্বুলেন্সে তুলেছিলাম? একজন মৃত মানুষ আমাকে ফোন করেছিল। আমি কি পাগল হয়ে যাচ্ছি? আমি বাড়িটার ভেতর ঢুকলাম। ধুলোয় ভরা বারান্দা, ছেঁড়া পর্দার, দরজার গায়ে ঝুলন্ত তালা।
সবকিছুতেই বছরের পর বছরের পরিত্যক্ততার ছাপ। কিন্তু জানেন সবচেয়ে অদ্ভুত জিনিসটা কি ছিল? ঘরের দেয়ালের এক কোণে একটা পুরনো ফ্রেমে এক যুবকের ছবি ছিল, চেহারাটা একদম আমার মতো। আমি থমকে গেলাম। নিচে লেখা ছিল রাজীব হোসেন, 1971, 1975। আমার ছেলে। আমার বুক ধক করে উঠল। আমি বুঝে গিয়েছিলাম আতিয়া খাতুনের একমাত্র ছেলে ছিল রাজীব। হয়তো 1971-এর যুদ্ধেই হারিয়ে যায়, আর তার মৃত্যুর পরও তার মা সেই শূন্যতাকে ধারণ করে বেঁচেছিলেন। এমনকি মৃত্যুর পরও হয়তো তিনি আমাকে তার হারানো ছেলের প্রতিচ্ছবি হিসেবে দেখেছিলেন, তাই আমাকে চেয়েছিলেন। হঠাৎ আমার পেছনে এক গলা শুনলাম, তুমি ফিরেছো রাজীব। আমি ঘুরে দেখি কেউ নেই, তবু আমি উত্তর দিলাম, আমি রাজীব না, কিন্তু আমি বুঝতে পেরেছি আপনি কি হারিয়েছেন। একটা শীতল হাওয়া ঘরের মধ্যে ঘুরে গেল। তারপর দেয়ালের ঘড়িটা হঠাৎ চলা শুরু করলো। পুরনো ক্যালেন্ডারের পৃষ্ঠা উল্টে গেল, আর আমি বুঝলাম তিনি চলে যাচ্ছেন। একটা ক্ষীণ আওয়াজ আমার কানে এলো, এবার আমায় আল্লাহর কাছে দোয়া করো, আমি মুক্তি চাই। আমি সেদিনই আতিয়া খাতুনের নামে সূরা ইয়াসিন, সূরা মুলক আর দোয়া মাগফিরাত পড়ে দান করলাম। পরের 7 দিন রোজা রেখে নামাজে তার জন্য দোয়া করলাম। সপ্তাহ শেষে আমি অনেক হালকা বোধ করলাম, যেন কাঁধের ওপর ভার ছিল তা নেমে গেছে। জানি না তুমি বিশ্বাস করবে কিনা, তবে সত্যি বলছি, সেই দিনটার পর আমার জীবনের সবচেয়ে অদ্ভুত অধ্যায় শেষ হলো। আতিয়া খাতুন চলে গেলেন, কোনো চিঠি, কোনো বিদায়, শুধু একটা ভার হালকা হয়ে গেল। আমি যেন আর কারো ছায়া ছিলাম না, আবার নিজেই হয়ে উঠলাম রাজীব, একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার, একজন মানুষ, একজন মুসলিম। সেদিনের পর থেকে আর কেউ আমায় অদ্ভুত কণ্ঠে ডাকেনি। রাতে গা ছমছমে বাতাস বয়নি, জানালার পাশে ছায়াও দাঁড়ায়নি। আমি আবার কাজে ফিরেছি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ি, স্ত্রীর হাতের চা খেয়ে নতুন দিনের রুটিনে নেমে যাই। একদিন রাতে হাসপাতালে এক বাচ্চা ছেলেকে নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়িতে বসে সে হঠাৎ জিজ্ঞেস করলো, আঙ্কেল আপনি কি ভয় পান না? রাতে এভাবে সাইরেন বাজিয়ে কোথায় কোথায় যান? আমি একটু হেসে বলেছিলাম, ভয় আসে, কিন্তু ভয় কাটানোর নামই তো বিশ্বাস। বাচ্চাটা বলল, আমি সূরা ফালাক পড়ি, ভয় কাটে। আমি মৃদু হেসে মাথায় হাত রাখলাম। ঠিক এইটুকুই তো চেয়েছিলাম সবসময়, ভয়ের মাঝে আল্লাহকে খুঁজে পাওয়া। তারপর একদিন রাতে বাসায় ফিরে জানালার কাছে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালাম। তারারা কেমন জ্বলজ্বল করছিল, মনে হলো কেউ সেখান থেকে আমাকে দেখছে। আমি চোখ বন্ধ করে শুধু একটা কথাই বললাম, হে আল্লাহ, তুমি জানো কার অভাব কাকে দিয়ে পূরণ হয়। আমি শুধু তোর সন্তুষ্টি চাই। আতিয়া খাতুন যদি এখনো কোথাও থেকে থাকেন, আমি জানি এই বার্তাটা তিনি পেয়ে গেছেন। আমি এখন আগের মতোই স্বাভাবিক, তবে একটাই পার্থক্য, এখন আমার ভিতরে অতীতের একটা নিঃশব্দ ছায়া আছে, যেটা আমাকে প্রতিদিন মনে করায় মানুষের কাজ শুধু গন্তব্যে পৌঁছানো না, মাঝে মাঝে কারো যাত্রাপথে আলো জ্বালিয়েও রাখা। আর সেই আলো জ্বালানোই তো আমার কাজ ছিল। ঘটনাটির সময় ছিল 2014 সালের ডিসেম্বর মাস। ওই সময়ে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের একটি কনস্ট্রাকশন কোম্পানি, তারা সৌদি আরবের দাম্মামের আরেকটি কোম্পানির সঙ্গে চুক্তি করে। তাদের চুক্তি অনুযায়ী সেখানে কনস্ট্রাকশন রিলেটেড কাজের জন্য প্রায় 350 কর্মীর প্রয়োজন ছিল। এই 350 কর্মীর একটি দল শুধু যে উত্তরপ্রদেশ থেকে এসেছে তা নয়, হরিয়ানা রাজ্যের আম্বালা জেলা থেকেও এসেছিল। উত্তরপ্রদেশ রাজ্যের সাহারানপুর, মুজাফফরনগর এই সমস্ত জায়গাগুলোতেও সেই সমস্ত কর্মীরা ছিল এবং এদেরকে একত্র করা হয় প্রায় 350 জনের মতো। এর মধ্যে ডাক্তার ছিল, ইঞ্জিনিয়ার ছিল, কুক ছিল, ক্লিনার ছিল, নির্মাণ শ্রমিক ছিল। মানে পুরো একটা টিম হওয়ার জন্য যা যা লাগে সবকিছুর সমন্বয়ে এই 350 জনের একটি দল তৈরি করা হয়। তারা চলে যান সৌদি আরবের দাম্মাম শহর থেকে আরো প্রায় 15 কিলোমিটার ভেতরের একটি জায়গায়। সেখানে তাদের কাজের জন্য প্রায় 9টি বড় বড় বাড়ি নির্ধারণ করা হয়। এর মধ্যে একটি বাড়িতে তাদের অধিকাংশরাই থাকা শুরু করেন এবং ওই বাড়িটা আসলে মানে নির্মাণাধীন ছিল না, সেটা পুরোপুরি মানে ওয়েল ডেকোরেটেড, ওয়েল ফার্নিশড একটি বাড়ি ছিল। যার কারণে এই 350 জনের মধ্যে প্রায় 80% লোকই এই বাড়িতে তারা থাকা শুরু করে, আর অন্যরা অন্যান্য বাড়িতেও থাকতো এবং সেই সমস্ত জায়গায় কাজগুলো করতো আর কি। যাই হোক, যারা ওইখানে কাজের জন্য গিয়েছিলেন তাদের 90%ই ছিলেন মুসলিম, আর
এই কোম্পানি, ইন্ডিয়ান যে কোম্পানি, এই কোম্পানির যিনি মালিক ছিলেন উনি সনাতন ধর্মাবলম্বী ছিলেন এবং টপ লেভেলের আরো 2 জন অফিসার তারা হিন্দু ছিলেন। যাই হোক, এই দলের মধ্যে যে কয়েকজন ইঞ্জিনিয়ার ছিল, এই ইঞ্জিনিয়ারদের মধ্যে একজন ছিলেন, তিনি ছিলেন খালিক ইসমাইল। এই খালিক ইসমাইল ভাই, উনি একাধারে কোরআনে হাফেজ ছিলেন। উনি দেওবন্দ মাদ্রাসা থেকে লেখাপড়া করেছেন এবং লেখাপড়া করার পরে উনি আবার ইঞ্জিনিয়ারিং পড়েছিলেন, যার কারণে উনি একই সাথে একজন কোরআনে হাফেজ এবং ইঞ্জিনিয়ার ছিলেন এবং খুব পরহেজগার, নামাজি কালামি মানুষ ছিলেন। তো দাম্মাম শহরের যেই জায়গাতে তাদেরকে নিয়ে যাওয়া হয়, সেখানে এই অল্প কিছু বাড়িঘর আর সরকারি কিছু স্থাপনা, অল্প কিছু দোকান এবং বাস স্ট্যান্ড ছিল। এছাড়া প্রায় 30-35 কিলোমিটারের মধ্যে অন্য কোনো স্থাপনা, কোনো দোকান, কোনো সরকারি অফিস আদালত কিচ্ছু ছিল না। 2014 সালের ডিসেম্বর মাসে যখন এই দলটি সেখানে যায়, তখন সৌদি আরবে কিন্তু শীতকাল। আর দাম্মাম মেইন শহর থেকে যেহেতু আরো প্রায় 15 কিলোমিটার ভিতরে তারা এসেছিলেন, সেই জায়গাটা মরুময় এলাকা ছিল। আর আমরা জানি যে মরুভূমিতে রাতের বেলা কিন্তু মাইনাসের নিচেও কখনো কখনো তাপমাত্রা চলে যায়। এটা অবশ্য সব জায়গাতে হয় না, তবে ওই জায়গাতে যারা, ওই লোকজন যারা যারা যেখানে গিয়েছিলেন, সেখানে যেহেতু এমনিতেও শীতকাল ছিল, রাতের বেলা প্রায় 9 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার নিচেও কখনো টেম্পারেচার নেমে আসতো ওই সময়টাতে। যাই হোক, ওই সময় একটা শীতকাল ছিল। তো ওনারা কুদ্দুস প্যালেস নামক একটি বাড়িতে তারা সেখানে থাকা শুরু করে। কুদ্দুস প্যালেসের একটু বর্ণনা না দিলেই নয়। আমাকে যেভাবে চন্দনবহ বর্ণনা দিয়েছেন, সেটি হচ্ছে যে এই প্যালেসটা এত বড় একটা বাড়ি ছিল যে বাইরের থেকে দেখলেই মানে আমরা আসলে কল্পনা করতে পারবো না। কারণ হচ্ছে যে নর্মালি আমাদের যে বাসা বাড়ি, মানে ফ্লোর থেকে উপরের ছাদ, এইটা সাধারণত 10 ফিটের হয়, কিন্তু ওই প্যালেসের কোনো কোনো মানে অধিকাংশ রুমগুলোতেই বা অধিকাংশ তলাগুলোতেই এর এভারেজ উচ্চতা ছিল প্রায় 30 ফিট, বা কোথাও 35 ফিট, কোথাও 40 ফিটও ছিল। আর গ্রাউন্ড ফ্লোর যেটা, এই গ্রাউন্ড ফ্লোরটা এত বড় ছিল এবং এত উঁচু ছিল, প্রায় 100 ফুটের মতো উচ্চতা ছিল এই গ্রাউন্ড ফ্লোর এবং উপরের ছাদের। এই গ্রাউন্ড ফ্লোরেই একটি হলরুম ছিল, বিশাল সে হলরুম। সেই হলরুমে একসাথে প্রায় 8 থেকে 10,000 লোক সমবেত হতে পারতো, কোনো প্রোগ্রাম করতে পারতো বা সালাত আদায় করতে পারতো। মানে এত বড় একটা হলরুম ছিল সেখানে। তো যাই হোক, ওনারা হলরুমে তো কেউ থাকা শুরু করেনি, ওনাদের জন্য আলাদা মানে বিশাল রুম সেখানে ছিল, লম্বা রুম। সেখানে এক রুমে প্রায় 70-80 জনও থাকা যেত। তো পুরো বাড়িতে তো আসলে তারা থাকা শুরু করেনি, তাদের জন্য নির্ধারিত কিছু জায়গায় তারা থাকা শুরু করেন। বেশ কয়েকটা রুমে তাদেরকে আবাসনের ব্যবস্থা করা হয়। যে এক একটা রুমেই আমি একটু আগেই বললাম যে সেখানে প্রায় 60 থেকে 70 জন এবং এর থেকেও বেশি লোক মানে তারা ঘুমাতে পারেন। এই রুমগুলোর মধ্যে কোনো ওয়াশরুম ছিল না, ওয়াশরুম ছিল রুমের বাইরে গিয়ে। বেশ কিছু ওয়াশরুম ছিল, কিন্তু প্রত্যেকটা মানে এই ওয়াশরুমের এগুলা মানে যাবতীয় জিনিসগুলো, এগুলো সব রুমের ভেতরে না, অ্যাটাচ না, এগুলা বাইরে আর কি। হ্যাঁ, কেউ যদি ওয়াশরুমে যেতে চায়, রুম থেকে হেঁটে গিয়ে বাইরে সেই ওয়াশরুমে যেতে হবে। মানে এইভাবেই ওই ঘরটা তৈরি করা আর কি। তো যাই হোক, ওনারা সেখানে থাকা শুরু করেন এবং ওইখানে থাকা যখন শুরু করেন, তখন আমরা ওই সময়ে কিছু ঘটনা শুনতে পাই যে ওই থাকা অবস্থায় সেখানে যারা ছিলেন তারা ভয়ানক কিছু ঘটনার মুখোমুখি হন। শুরুর দিকে ঘটনাগুলো অতটা মারাত্মক ছিল না, স্বাভাবিক ছিল, কিন্তু ওনারা বুঝতে পারেন নাই। আস্তে আস্তে সেই ঘটনাগুলো তীব্র থেকে তীব্রতর হয় এবং একটা সময় সেটা ভয়ানক আকার ধারণ করে। চলে যাচ্ছি সেই ঘটনাগুলোতে, যে ঘটনাগুলো ওনাদের সাথে ঘটেছিল। এক রাত্রে ওনারা যখন ঘুমিয়েছিলেন, রাত প্রায় 1টা থেকে 1:30 এরকম একটা সময়, তখন হঠাৎ ওনারা শব্দ শুনছিলেন। যেহেতু শীতকাল ছিল, ফ্যান চালানো তো ছিল না, তো যার কারণে আশেপাশের সামান্যতম শব্দ মানে কানে আসাটাই স্বাভাবিক। তো ওনারা শব্দ পাচ্ছিলেন যে ওয়াশরুমে যে ট্যাপ গুলো আছে, তারপর বেসিনে যে ট্যাপ গুলো আছে, এই ট্যাপ গুলো ছাড়া
মানে ট্যাপগুলো খোলা, পানি পড়ছে এবং পানির কলকল কলকল শব্দে চারদিকে মুখরিত হয়ে গেছে। তখন ওনারা চিন্তা করলেন যে কি ব্যাপার, এত রাত্রে পানির ট্যাপ খোলা। তো একজন সেই পানির ট্যাপগুলো বন্ধ করতে চান। তো বন্ধ করতে গিয়ে তিনি দেখেন যে পানির ট্যাপ যদি একটা খোলা থাকতো সেটা না হয় একটা বিষয় ছিল, যে কেউ হয়তো বা ভুল করে একটা পানির ট্যাপ খুলে চলে গেছে, কিন্তু তাই বলে সবগুলো ট্যাপ খোলা, এটা তো খুবই অস্বাভাবিক ছিল। উনি সবগুলো ট্যাপই বন্ধ করে দেন, বন্ধ করে আবার এসে শুয়ে পড়েন। বিষয়টা তার কাছে অস্বাভাবিক লাগলে উনি চিন্তা করেছেন হয়তোবা মানে পানির লাইনের কোনো প্রবলেম হতে পারে। এই চিন্তা করে উনি রাতের বেলা আর কাউকে কিছু বলেন নাই, যেহেতু সবাই ঘুমাচ্ছিল, তো উনি শুয়ে পড়েন। ওই রাত্রে আর কোনো সমস্যা হয়নি। এর পরের রাত্রে, রাত তখন প্রায় 2টো বাজে, তখন রুমের বাইরে বিকট এক চিৎকার, মানে ভয়ানক এক চিৎকার। ওই চিৎকারে সবার ঘুম ভেঙে যায়। যে কি ব্যাপার, কি হলো, এত ভয়ানক চিৎকার কার, কে দিল, আমাদের কারো কোনো বিপদ আপদ হলো কিনা। কয়েকজন বাইরে যায়, রুমের বাইরে গিয়ে চারদিকে দেখে, অন্যদেরকেও ডাকে, না কারো কোনো সমস্যা নেই। তখন তারা চিন্তা করলো এটা মনে হয় এই বাড়ির বাইরে থেকে এসেছে, যেহেতু শীতকাল, চারদিকে শুনশান নীরবতা, একটু শব্দ কানে চলে আসে, এটা হতেই পারে। যাই হোক, ওনারা আবার শুয়ে পড়েন। এর পরের দিন আরেকটি ঘটনা ঘটে। তখনও রাত প্রায় 1:30 থেকে 2টো বাজে, এরকম একটা সময়। ওনারা মানে শুনতে পান যে রুমের বাইরে কান্নার আওয়াজ, কেউ কান্নাকাটি করছে। সেটা কখনো পুরুষ মানুষের কান্নার আওয়াজ মনে হচ্ছে, আবার মনে হচ্ছে যে অন্য কোনো জায়গা থেকে কোনো মেয়ে লোকও কান্নাকাটি করছে। এবং কান্নার আওয়াজগুলো না মানে একটু অন্যরকম, বেশ মানে উচ্চ শব্দ, এবং মনে হচ্ছে যে স্বাভাবিক মানুষ কাঁদলে যেরকম শব্দ হয়, এই কান্নার আওয়াজগুলো তেমনটা নয়। তো এর মধ্যে একজন এই কান্নার আওয়াজ কোথা থেকে আসছে, এর উৎস কি, এটা খোঁজার জন্য বের হন। তো এটা খুঁজতে খুঁজতে হাঁটতে হাঁটতে সেই গ্রাউন্ড ফ্লোরের যে হল রুমটা আছে সেদিকে চলে যায়। সেদিকে গিয়েই উনি একটা ভয়ানক দৃশ্য দেখতে পান। উনি দেখতে পান যে ওই হল রুমের মধ্যে, যদিও অন্ধকার সেখানে, কিন্তু ওনার কাছে মনে হচ্ছে এই হল রুমের মধ্যে অসংখ্য মানুষ সেখানে আছে। তো উনি চিন্তা করেন যে এখানে কে আছে অন্ধকারের মধ্যে, একটু দেখি। তো উনি ওই হল রুমের মধ্যে একটা উকি দেন, এবং উকি দিয়েই উনি আটকে ওঠেন। উনি দেখেন ওই হল রুমের মধ্যে আলো না থাকলেও সেখানে অদ্ভুত এক ধরনের আলোক ছটা বের হচ্ছিল। মনে হচ্ছে যে সেখানে যারা আছে তাদের শরীর থেকেই আলোক ছটা বের হচ্ছে। মনে হচ্ছে হাজার হাজার মানুষ, বিশাল উচ্চতার, তারা একসাথে প্রার্থনা করছে। কিন্তু তারা কি আসলে নামাজ পড়ছে না কি করছে এটা বুঝতে পারেনি, তারা কোনো একটা প্রার্থনা করছে এমনটা মনে হয়েছে। উনি এটি দেখে মারাত্মক ভয় পান। উনি দৌড়ে সাথে সাথে এসে ওনার রুমে চলে আসেন। রুমে চলে এসে কয়েকজনকে বলেন এই ঘটনা। তারা আবার যখন ওই হল রুমে যায়, গিয়ে দেখে কিচ্ছু নেই, একদম স্বাভাবিক অন্ধকার, আগে যেমনটা ছিল সন্ধ্যার পরপর এখনো ঠিক তেমনটাই। তখন অন্য লোকেরা বলে তুমি হয়তো ভুল দেখেছো, চলে আসো। যাই হোক, এর পরের দিন আরেকটি ভয়ানক ঘটনা ঘটে। রাত তখন 2টো কি 2:30। তখন হঠাৎ একজন বুকের উপরে প্রচন্ড চাপ অনুভব করে। তখন তিনি চোখ খুলে দেখেন যে অনেক লম্বা একটি মানুষ অনেকটা শূন্যের উপরে ভেসে ভেসে এই যারা শুয়েছিল তাদের উপর দিয়ে চলে যাচ্ছে। তখন উনি চিৎকার করে ওঠেন, এই কে কে। তখন তারই চিৎকারে রুমের অন্যদেরও ঘুম ভেঙে যায়। তখন তারা বলে ওঠেন, এই কে কে, কে যায় কে যায়।
সবার চোখের সামনে দেখে বিশাল একটা ছায়ামূর্তি তাদের বুকের উপর দিয়ে শূন্যে ভেসে ভেসে দৌড়ে রুম থেকে বাইরে চলে গেল। তারা লাইট জ্বালায়, তখন আর কিছু দেখতে পায় না, কিন্তু ওই রুমের মধ্যে ডিম লাইটের আলোতে তারা প্রত্যেকে, যাদের ঘুম ভেঙে গিয়েছিল, তারা প্রত্যেকে কিন্তু দেখেছে ভয়ানক আকৃতির একটি ছায়ামূর্তি তাদের সকলের উপর দিয়ে, শূন্যের উপর দিয়ে দৌড়ে রুমের বাইরে চলে গেল। এই দৃশ্য তখন যারা দেখেছিল তারা খুবই ভয় পেয়েছিল, কিন্তু তারা নিজেদেরকে এই বলে বুঝ দিয়েছিল যে হয়তোবা ঘুম থেকে উঠে হঠাৎ করার সময় চোখে মানুষ ঝাপসা দেখে বা অন্যরকম কিছু দেখে, এটা হতে পারে, যার কারণে এরকমটা হয়তোবা আমরা দেখেছি। এর পরের দিন আরেকটি ভয়ানক ঘটনা ঘটে। এই দলের একজন রাতের বেলা ওয়াশরুমে যায়। ওয়াশরুমে যাওয়ার পর ওয়াশরুম শেষে যখন বেসিনে সে মুখ ধুচ্ছিল, তখন হঠাৎ তার মাথার পেছনে প্রচন্ড একটি আঘাত সে অনুভব করে। কে আঘাত দিয়েছে সেটা সে বলতে পারে না, তবে ভারী কিছু দিয়ে তার মাথার পেছনে আঘাত করা হয়। সে প্রচন্ড চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। তার চিৎকারে রুম থেকে অন্য লোকরা চলে আসে, দেখে মাথা ফেটে গল গল করে রক্ত পড়ছে। তখন তাদের মধ্যে ডাক্তার ছিল, দ্রুত ডাক্তারকে ডাকা হয়। ওই রাত্রেই তার ট্রিটমেন্ট করা হয়। তো আঘাত জোরে হলেও অতটা মারাত্মক ছিল না, যার কারণে তিনি বেঁচে যান। প্রিয় লিসেনার্স, এরকম যখন ঘটনা ঘটছিল প্রতিদিন, এর মধ্যে আরেকটি অদ্ভুত ঘটনা ঘটা শুরু হয়ে যায়। এটি স্বপ্নের মাধ্যমে। সর্বপ্রথম মোহাম্মদ খালেক ইসমাইল ভাই, উনি এই স্বপ্নটি দেখেন। এক রাত্রে উনি স্বপ্ন দেখেন যে ওনার মা ওনার বাবাকে হত্যা করেছে এবং এই ডেড বডিটাকে টুকরো টুকরো করে কাটছে। এবং উনি যখন এই স্বপ্নটা দেখছিলেন, স্বপ্নের মধ্যেই কে যেন একটা প্রচন্ড জোরে চিৎকার দেয় এবং ওই চিৎকারে ওনার ঘুম ভেঙে যায়। উনি ধর্মর করে উঠে বসেন। তখন দেখেন অন্যরাও ঘুমাচ্ছে, তখন উনি আবার ঘুমিয়ে যান। উনি মনে করেন যে দুঃস্বপ্ন দেখেছি। পরের দিন সকালে তারা যখন নিজেরা কথা বলছিল, তখন অনেকেই ওই রাত্রে নিজেদের স্বপ্নের কিছু কিছু বিষয় নিজেরা আলোচনা করে। এর মধ্যে একজন স্বপ্ন দেখছে যে তার এক বোন আর এক ভাইকে, আপন ভাইকে কেটে টুকরো টুকরো করছে। আর একজন স্বপ্ন দেখছে যে তাদের এক নিকট আত্মীয়কে আরেকজন আত্মীয় গরম চুলার মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এবং তাকে পুড়িয়ে হত্যা করছে। এইরকম ভয়ানক ও নৃশংস স্বপ্ন তারা দেখা শুরু করে, যা তাদের মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলে। তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না, কারণ তারা চাইলেই সেখান থেকে চলে যেতে পারছে না, কারণ অথরিটির একটা অনুমোদনের প্রয়োজন আছে। আর চাইলেও এখান থেকে কেউ বাড়িতেও চলে যেতে পারবে না, কারণ একটা চুক্তি ভিত্তিক একটা কাজের জন্য সবাই এসেছে এবং সেই কাজের জন্য তারা পেমেন্ট গ্রহণ করেছে। এখন চাইলেই তো যাওয়া যায় না, কিন্তু কি করা যায়? তখন মোহাম্মদ খালেক ইসমাইল ভাই উনি চিন্তা করলেন যে আসলে এই বাড়িতে থাকার পর আমাদের সাথে একের পর এক ঘটনাগুলো ঘটছে, এই বিষয়টা একটু তদন্ত করে দেখার দরকার। তখন উনি সহ আরো 8 জন, মোট 9 জনের একটি দল উনি গঠন করেন যে আজ রাতে আমরা দেখব যে আসলে কি হয়। তো ওই রাত্রে একটা গভীর রাত্রে ওনারা যখন চিন্তা করেছেন যে আমরা যাব, তখন হঠাৎ ওনারা শোনে যে এই নিচের হল রুম থেকে মনে হচ্ছে গোলাগুলি, কামানের গোলার আওয়াজ, এরকম ভয়ানক শব্দ ওখান থেকে আসছে। তখন ওরা তো আগে থেকে চিন্তা করেছেন যে আমরা তো ইনভেস্টিগেশনে যাব। তখন তারা চিন্তা করেন চলো যাই, আমরা 9 জন মিলে ওই নিচের হল রুমে যাব, কি হয় ওখানে, কিসের শব্দ সেটা দেখতে চাই। তো ওনারা সবাই মিলে সেখানে যান। সেখানে গিয়ে প্রথমে দেখতে পান যে হল রুমটা বন্ধ। পরে হল রুমের দরজা খোলেন,
দরজা খোলার সাথে সাথে সবাই যে দৃশ্য দেখতে পান এটা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিলেন না। তারা দেখে প্রায় 40 থেকে 50 ফুট উচ্চতার এক একটি মানুষ, সবাই সাদা সফেদ জুব্বা পরা। তাদের শরীরের বিশেষ করে মুখমণ্ডল অস্বাভাবিক রকমের উজ্জ্বল, মনে হচ্ছে তাদের মুখ থেকে নূর বের হচ্ছে, আলো বের হচ্ছে, কিন্তু তাদের চেহারা অতটা স্পষ্ট নয়, আলোকছটা বেশি হওয়ার কারণে। এই দলের মধ্যে মহিলারাও রয়েছে, যারা প্রত্যেকেই কালো বোরখা পরা কিন্তু মুখমণ্ডল খোলা। আরো একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই মহিলারা যখন একে অন্যের সাথে কথা বলছিল, তাদের মুখটা, স্পেশালি মুখ, আমরা যে মুখ দিয়ে কথা বলি, পুরো মুখমণ্ডলের মধ্যে যে অংশটা, এই মুখটা এত বড় এবং দাঁতগুলো এত বড় যে তারা তখন কথা বলছিল তখন তাদের ঠোঁট, উপরের ঠোঁট মনে হচ্ছিল প্রায় কপাল পর্যন্ত উঠে যাচ্ছে এবং বড় বড় দাঁত দেখা যাচ্ছিল। এটা হয়তো বা ওই সম্প্রদায়ের কাছে স্বাভাবিক, কিন্তু আমরা মানুষ হিসাবে কিন্তু এরকম চেহারা কিন্তু আমাদের কাছে স্বাভাবিক নয়। এরপরে এই 9 জনের দল আরো একটি বিষয়, আরো একটি নয় কয়েকটি বিষয় ওনারা খেয়াল করেন। সেটি হচ্ছে যে এই পুরুষ যারা আছেন এদের প্রত্যেকের পিঠের উপরে 3টা করে পায়ের মতো কোনো একটা অঙ্গ রয়েছে। আসলে পা না, এটা কি আসলে পা নাকি কোনো পাখা বা ডানা, এটা আসলে ক্লিয়ার না, তারা ওই বিষয়টা অতটা ক্লিয়ার হতে পারেননি। আরো আর একটা বিষয়, সেটা হচ্ছে যে এই পুরুষ সদস্য যারা ছিলেন প্রত্যেকেই তারা শেকল দিয়ে একজন আরেকজনকে আবদ্ধ করে রেখেছেন বা কানেক্টেড। এখানে যারা যারা আছে প্রত্যেকে শিকল দিয়ে একজন আরেকজনের সাথে কানেক্টেড, এবং তারা লক্ষ্য করেন একটি মৃত দেহকে সামনে রেখে তারা দোয়া পড়ছে। পুরুষরা দোয়া পড়ছে, মহিলারা কেউ কেউ নিজেদের সাথে কথা বলছে, আবার কেউ কেউ তারাও দোয়ার সাথে সামিল হয়েছে। তো তারা দোয়া পড়ছে। এতটুকু তারা বুঝতে পারে এখানে যারা রয়েছে যে জিন সম্প্রদায়, এরা প্রত্যেকেই মুসলিম, যে তারা আরবিতে একটা তারা প্রার্থনা করছে, মৃতদেহর জন্য দোয়া করছে। একটা বিষয় সেটি হচ্ছে যে যেহেতু মোহাম্মদ খালিক ইসমাইল ভাই উনি কোরআনে হাফেজ ছিলেন, দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করেছেন এবং বুজুর্গ মানুষ ছিলেন, আরবি ভাষায় ওনার যথেষ্ট দক্ষতা ছিল। কিন্তু উনি দক্ষ থাকলেও বা সাহসী হলেও ওনার পিছনে যে 8 জন আরো ব্যক্তি ছিল, তারা হল রুমের এদেরকে দেখে এই 8 জনই ফেইন্ট হয়ে যান, ওই জায়গায় সেন্সলেস হয়ে যান। সজ্ঞানে ছিলেন শুধু এই খালিক ইসমাইল ভাই। উনি সাহস করে ওদের মধ্য থেকে একজনের সাথে কমিউনিকেট করার চেষ্টা করেন। উনি একজনকে সালাম দেন, আসসালামু আলাইকুম। তখন ওদের মধ্যে থেকে একজন সালামের উত্তর নেয় এবং সে এগিয়ে আসে, এবং এগিয়ে যখন সে আসছে তার চেহারার দিকে যখন তাকায় তখন দেখে সে খুব রাগান্বিত। এই খালিক ইসমাইল ভাইদের উপস্থিতি তারা আসলে পছন্দ করছে না। তখন উনি আরবি ভাষায় তাদের সাথে কথা বলেন, জিজ্ঞেস করেন যে আপনারা কারা। তখন তারা বলে আমরা আরবের মারিদ সম্প্রদায়ের জিন, আমরা এখানে উমাইয়া খেলাফতের সময় থেকে আমরা এখানে রয়েছি, এই জায়গাতে আমরা রয়েছি। এখানে অনেক বড় প্রাসাদ হয়েছে, কিন্তু তারপরেও আমরা ওই উমাইয়া খেলাফতের সময় থেকে এখানে রয়েছি। এখানে একটি কথা বলে রাখা ভালো লিসেনার্স, উমাইয়া খেলাফত যেটা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু প্রতিষ্ঠা করেছিলেন, যেটা 661 সাল থেকে 750 সাল পর্যন্ত বহাল ছিল। তো ওনারা উমাইয়া খেলাফতের সময় থেকেই এই জায়গাতে রয়েছেন, এটা বলেন। এই কথাগুলো যখন জাস্ট অল্প সময়ের জন্য আলোচনা হচ্ছে, তখন খালিক ইসমাইল ভাই উনি খেয়াল করেন যে জিনদের মধ্যে থেকে আরো অনেকেই তারা এই খালিক ইসমাইল ভাইয়ের দিকে এগিয়ে আসছে, এবং এগিয়ে আসছে এই কারণে যে ওই একজন কথা বলছে তার সাথে তার পেছনে তারা জড়ো হচ্ছে, এবং প্রত্যেকের চেহারায় ভয়ানক রাগের ছাপ, বিরক্তির ছাপ।
খালিক ইসমাইল ভাই এর মধ্যে আর একটা ভয়ানক বিষয় লক্ষ্য করেন, সেটি হচ্ছে যে আগে মানে শুরুতে ওনারা যে পরিমাণ এই সম্প্রদায়ের লোকদেরকে দেখেছিলেন, জিন বা মারিদ সম্প্রদায়ের জিনদেরকে দেখেছিলেন, এরা মনে হচ্ছে যে দ্রুত তাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবং আরেকটা বিষয় খেয়াল করেন যে যখন হলরুমের জায়গা পূর্ণ হয়ে গেছে সংখ্যা বৃদ্ধি পেতে পেতে, এবার এই প্রায় 40-50 ফুট উচ্চতার এই জিনেরা এরা কি করছে, টিকটিকির মতো দেয়াল বেয়ে বেয়ে জড়ো হচ্ছে এবং শুধু বাড়ছেই, সংখ্যাটা শুধু বাড়ছেই। টিকটিকির মতো দেয়াল বেয়ে বেয়ে যখন জড়ো হচ্ছে এবং তারা আস্তে আস্তে কি হচ্ছে, এই খালিক ইসমাইল ভাইদের দিকে আসছেন। খালিক ইসমাইল ভাই উনি তখন আর সাহস ধরে রাখতে পারেননি। উনি আসলে যে কি দোয়া পড়বেন আর কি বলবেন, উনি জাস্ট একটা শব্দ ওনার মুখ দিয়ে বের হয়েছিল, চিৎকার আকারে বের হয়েছিল, সেটা বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে জোরে এক চিৎকার দিয়েছিলেন উনি। দেখেন যখনই চিৎকার দিয়েছেন তখনই এই যে যত জিনরা এরা কি হয়েছে, সব মনে হচ্ছে এই ফ্লোরের মধ্যে ঢুকে যাচ্ছে। দাপ ধুপ শব্দ করে ফ্লোরের মধ্যে তারা ঢুকে যাচ্ছে এবং অল্প কিছু সময়ের মধ্যেই পুরো হলরুম একদম শুনশান নীরবতা। এরপরে উনিও সেন্সলেস হয়ে পড়ে যান। সকালবেলা তাদেরকে উদ্ধার করা হয়। যখন অথরিটিকে এই বিষয়গুলো জানানো হয় তখন অথরিটি বলেন যে এই বিল্ডিং আর থাকার দরকার নাই, আমরা সবাই অন্য বিল্ডিং এ চলে যাব। ওই দিনই সবাইকে অন্য আর একটা বিল্ডিং এ শিফট করা হয়। এরপর তাদের সাথে আর কোনো ঘটনা ঘটেনি। প্রিয় লিসেনার্স, এই মারিদ জিন এরা আসলে কারা? এই মারিদ জিনের উৎপত্তি আসলে সমুদ্র থেকে। আরবে এই মারিদ জিন খুব নামকরা এবং শক্তিশালী জিন হিসাবে পরিচিত। মারিদ জিনরা সাধারণত স্থাপত্য শিল্পে খুব দক্ষ হয়, মানে তারা নির্মাণ কাজে তারা খুব দক্ষ হয়। এটা আরবের মানুষরা তারা মোটামুটি সবাই জানে মারিদ জিন সম্পর্কে। আর মারিদ জিন এরা খুব দীর্ঘ, সামুদ জাতির মতো দীর্ঘকার, মানে তাদের দেহ হয় এবং তাদের শরীরে অনেক শক্তি থাকে। মারিদ জিনকে সাধারণত বশীভূত করা যায় না, এরা অত্যন্ত শক্তিশালী। এরা যদি কোনো মানুষকে মানে আছর করে তখন তাকে অসুস্থ বানিয়ে ছাড়ে, মানে খুব ভয়াবহ রকমের অসুস্থ হয়ে যাবে, সে মারাও যেতে পারে। আর সমুদ্রে অনেক মারিদ জিন থাকে, আবার যারা স্থলভাগে থাকে তারা দেখা যাচ্ছে যে কোনো জায়গায় ঝোপঝাড় বা ডোবা নালা এই সমস্ত জায়গায় এই মারিদ জিনেরা মানে থাকে আর কি। এরা শিক্ষিত হয়। আর একটা ভয়ানক ব্যাপার হচ্ছে যে আরবের লোকেরা মানে সামুদ্রিক এক ধরনের মাছ আছে, এটা একটা পৌরাণিক মাছ, এটা খুব বিভৎস ভয়ানক আকৃতির একটা মাছ, এটাকে দ্য বাহামাট বলা হয়। এই মাছের একটা ছবি মানে নেট থেকে আমি সংগ্রহ করেছি, যেটা আমাদের কমিউনিটি পোস্টে দেয়া থাকবে, আপনারা দেখে নেবেন। তো আরবের লোকেরা বিশ্বাস করে যে এই মারিদ জিনের চেহারার সাথে এই মাছের একটা মিল আছে, অথবা এই মাছও এই মারিদ জিন সম্প্রদায়েরই কেউ। আপনারা ওই ছবিটা দেখলে বুঝতে পারবেন যে মারিদ জিন আসলে কতটা ভয়ানক হতে পারে। তো চট্টগ্রাম শহর তো অনেক হিলি এরিয়া, তো তিনি শহর থেকে একটু দূরে, এত দূরেও না, ওখান থেকে শহরে চলে যাওয়া যায় মানে সহজেই বাস করে। তো একটু দূরে, বাসাটা ভাড়াটা একটু কম, সবকিছু মিলিয়ে। আর বাসাটা খুবই ভালো, দেখতে শুনতে ভালো, ভাড়াও কম, আর এটা একটা ডাক্তারের বাসা। তো সব মিলে তিনি দেখলেন যে পরিবেশটাও ভালো, তিনি বাসাটা নিয়ে ফেলেন। তো তিনি বাসাটা নেন হচ্ছে 3 তলায়, আর বাসাটা টোটাল হচ্ছে 5 তলা বিল্ডিং। তো 3 তলায় এক ফ্ল্যাটে থাকতো হচ্ছে বাড়িওয়ালা, বাড়িওয়ালা তার ছেলে থাকতো, তার ছেলের বউ সহ, এবং আরেক ফ্ল্যাটে থাকতো হচ্ছে ওনারা ভাড়া নিয়েছেন। তো প্রথমে ওনাকে দিতে চাননি, কারণ উনি ব্যাচেলার দেখে উনি ব্যাচেলার মনে করেছিল। পরে তিনি বলেছেন, না, আমি আসলে মেসে থাকি, কিন্তু আমি আমার স্ত্রীকে নিয়ে আসবো। তো তার স্ত্রী যখন তার বাসায় আসার পর থেকে, তার যেদিন আসে তার 5-7 দিন পর থেকে তার স্ত্রী বেশ খানিকটা একটু ডিফারেন্ট আচরণ করা শুরু করে। হঠাৎ করেই দেখা যাচ্ছে ভয় পেয়ে যাচ্ছে, বাসার মধ্যে দরজা কেউ নক করলে ভয় পেয়ে যাচ্ছে,
প্রথমে তিনি এই জিনিসগুলো আসলে জিজ্ঞেস করছিলেন না, তিনি মনে করছেন হয়তোবা এমনিতেই ভয় পাচ্ছে। একদিন টেবিলে খেতে বসছে, ওখানে টেবিলে খাওয়ার সময় হঠাৎ করে দরজা কেউ নক করেছে, হয়তো ময়লাওয়ালাই নক করেছে, কিন্তু তার স্ত্রী সাথে সাথেই ভয় পেয়ে যায়, মানে কেঁপে ওঠে যে এরকম তো একটা মানুষ দরজা নক করলে তো এরকম কেঁপে ওঠার কথা না। তো তিনি প্রথমে জিনিসটা আসলে ইগনোরই করছিলেন, তিনি মনে করেছেন হয়তো কোনো সমস্যা, তিনি জিজ্ঞেস করছিলেন না তার স্ত্রীকে যে তোমার কি কোনো সমস্যা আছে কিনা, বা তুমি এরকম ভয় পাচ্ছ কেন। রাতের বেলা যখন তিনি ঘুমাতে যেতেন, রাতের বেলা হয়তো বা দেখা যেত যে পাশ দিয়ে একটু গাড়ি গেল, তিনি ফট করে কেঁপে উঠছে, ঘুমের মধ্যে কেঁপে উঠছে। তো একদিন সময় করে, সেদিন তো জুমাবার ছিল, নামাজ পড়ে আসার পরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তিনি তার স্ত্রীকে জিজ্ঞেস করছিলেন যে তোমার এরকম যে স্বভাব, তুমি যে মাঝে মধ্যে কেঁপে ওঠো, এটার কারণ কি? তখন তার স্ত্রী বলে যে কোথায় আমি কেঁপে উঠি? বলে যে আমি কিন্তু গত কয়েকদিন যাবত দেখলাম যে কেউ দরজা নক করলে তুমি কেঁপে ওঠো। তিনি বলে যে আমি হয়তো বা ওই মুহূর্তটা অন্য কিছু চিন্তা করছিলাম, হয়তো এই জন্য আমি একটু কেঁপে উঠেছি। বলে না, তুমি কি সারাক্ষণই অন্য কিছু চিন্তা করো? দেখা যায় যে দরজা নক করলো কেউ, অথবা আমি রান্নাঘরে রান্না করছি, হঠাৎ করে একটা গ্লাস আমার ওই দিন হাত থেকে পড়ে গেল, তুমি কেঁপে উঠলে। তোমার কি শব্দতে শোনার কোনো সমস্যা আছে বা কিছু, তুমি আমাকে চাইলে জানাতে পারো। তো তার স্ত্রী তাকে কিছু বলে না আর কি। তো প্রায় 1 মাস ওইখানে থাকার পর হঠাৎ করে তার স্ত্রী ওই দিন তারা আসলে বিকালবেলা একটু বেরিয়েছিল পতেঙ্গা সমুদ্রের কাছাকাছি। তো ওখানে তার স্ত্রী তাকে হঠাৎ করে বলে যে আসলে আমি একটু ভয় পাচ্ছি, বাসার মধ্যে আমি কিছু জিনিস দেখতে পাই। বলে তুমি কি দেখতে পাও তুমি বাসার মধ্যে? তো তিনি খুব অবাক হয়ে যায়, এই জমানায় এসে এই শহরের মধ্যে কি দেখতে পাওয়ার কথা। এমনও না যে বাসাটা একটা ক্ষেতের মাঝখানে, চারিপাশে ক্ষেত, অন্ধকার, এরকমও না। পাশাপাশি বাড়ি আছে, ফ্ল্যাট আছে, রাস্তাঘাট বড়, লাইট আছে, আশেপাশে দোকানপাট আছে, মানুষের সমাগম আছে, ভয় কিসের? তো তিনি বললেন যে তুমি কিসের ভয় পাচ্ছ, আমাকে বলো, তাহলে আমি যদি কিছু করতে পারি। বলে যে আমি প্রায় সময় আমাদের বাসার ভেতরে একজন মানুষকে দেখতে পাই। তো তিনি বলেন যে মানুষকে দেখতে পাও মানে কি? তার স্ত্রী বলছিল যে আপনি ওই দিন অফিসে চলে যাওয়ার পরে আমি বাসায় রান্না বান্না করছিলাম, আর আপনি বলেছিলেন আপনি দুপুরে চলে আসবেন। তো আমি রান্না বসিয়ে গোসলে চলে যাই। গোসল থেকে ফেরত এসে দেখি যে আমার ডাইনিং স্পেসে একজন বসে আছে। আমি সাথে সাথে ঘাবড়ে যাই, আমার বুক ধুপড়ে ওঠে, কারণ বাসার চাবি শুধুমাত্র বাসার ভেতরে ছিল। তুমি বাসার চাবি নিয়ে যাও না, তো তুমি তো চলে গেলা, হঠাৎ করে বাসার ভেতরে কে আসলো? প্রথমে আমি চোর ভেবে একটা চিৎকার দিয়ে বসি, পরে যখন আমি চিৎকার দিয়ে দরজাটা আমার বেডরুমে লাগিয়ে দিই, আমি আর লোকটাকে বেডরুমের দরজা খোলার পর আর পাইনি। তো তুমি তো বাসায় ফেরত আসলে, তখন আমি কিছু বলিনি। ওই দিন আমি একটু কেঁপে, ওই দিন আমি বেশ ঘাবড়েছিলাম, আমি তোমাকে কিছু বলিনি। এছাড়া সেদিন রাতের বেলা আমার ঘুম ভাঙে, আমি ঘুম ভাঙার পর অনেকক্ষণ তোমাকে ডাকলাম, কিন্তু তুমি ঘুম ভাঙছিল না। ওই মুহূর্তে আমি একটা মানুষ দেখছিলাম আমাদের বেডরুমের মধ্যে, কিন্তু সেটা পুরুষ মানুষ ছিল না, সেটা একটা 12 থেকে 13 বছরের বাচ্চা ছিল। যে বাচ্চাটা ওই বাসাটার মধ্যে আমার দিকে তাকিয়েছিল অন্ধকারের মধ্যে। পাশের বাসার জানালা, মানে ল্যাম্প পোস্টের যে লাইট, সেটার আলোতে তিনি পরিষ্কার দেখতে পাচ্ছিলেন ওইখানে একটা ছেলে দাঁড়ানো আছে, কিন্তু চিৎকার দিতে পারছিল না। প্রথমে তিনি মনে করেছিল চোর এসছে, কিন্তু উনি চিৎকার দিতে পারছিল না। তো উনি ওনার হাজবেন্ডকে বারবার আমি তোমাকে বারবার তোমার শরীর ঝাঁকানি দিচ্ছি, কিন্তু তুমি উঠছিলে না। তা আমি তোমাকে বলছিলাম না আমাদের বাসায় কি। আরেকদিন দেখি যে আমি সন্ধ্যার দিকে, তুমি একদিন বাজার সদাই আনতে গেলে সন্ধ্যার দিকে, আমি বারবার রান্নাঘরে যাবো, হঠাৎ করে আমাদের বেডরুম থেকে চা বানাবো, আমার মাথাটা খুব ধরেছিল সেদিন, আমার এমনিতে একটু মাথা ঝিমঝিম করছিল। তো আমি রান্নাঘরে যাওয়ার পর দেখি একজন বয়স্ক মতো মহিলা আমার বাসায় কি জানি মাছ কুটছে বা কিছু একটা করছে, কিন্তু আমার বাসায় ওই জায়গায় ওই মুহূর্তে তো কোনো মাছ ছিল না, মাছ ছিল সব ফ্রিজের ভেতর। মাছ কিভাবে আর ফ্রিজও আমাদের বাসায় নাই, ফ্রিজ হচ্ছে বাড়িওয়ালার বাসায়, আমরা ফ্রিজে আমাদের জিনিসপত্র রেখেছি। তো মাছ কোথার থেকে আসবে এখানে? তো আমি দেখলাম যে একজন মাছ কাটছে। তো আমি সাথে সাথে ভয়ে আমি আর চিৎকার দিতে পারছিলাম না, আমার মুখটা একদম ওই ওরকম হা করেই ছিল। আমি বেডরুমে যে দরজা লাগিয়ে দিই, পরে তুমি যখন আসো আমি তখন দৌড়ে যে দরজা খুলি, দেখি তখন আর রান্নাঘরে কেউ ছিল না। তো এটা হচ্ছে
এটা হচ্ছে আমি কয়েকদিন দেখেছি, এখন আমার এটাতে আমাকে বেশ পোহাচ্ছে। আমি বারবার সেই সব জিনিসগুলো চিন্তা করছি, আমি অন্য জিনিস চিন্তা করছি না। মাঝে মধ্যে তুমি দেখো না যে তুমি আমাকে একটু নক করো বা আমাকে একটু ডাকলে আমি কিন্তু অ্যান্সার খুব সাথে সাথে দিতে পারি না, কারণ আমি আসলে এই জিনিসগুলো চিন্তা করছিলাম। তো আমি ভাবলাম যে আজকে আমি তোমাকে বলি বিষয়টা, আমার না এই বাসাটায় থাকতে ইচ্ছা করছে না। তখন ফাহিম সাহেবের বাবার সাথে বিষয়টা একটু ডিসকাস করেন, কারণ ফাহিম সাহেবের বাবা আর তার মামা মানে শালা তো তার মামা হচ্ছে শ্যালক তো তার বাবার, তো তারা দুজন ডিসকাস করে বলে যে দুলা ভাই, আমি এখন কি করব, আমার বাসার মধ্যে একটু সমস্যা দেখা দিচ্ছে, আমার স্ত্রীর তো এরকম সমস্যা, আপনার কাছে কোনো সলিউশন আছে কিনা বা আপনি কি কিছু সাজেশন করে দিবেন? বাসার মধ্যে তো আমি কোনো সমস্যা দেখছি না, কিন্তু আমার স্ত্রী তো এরকম সমস্যা দেখছে। তখন বলে যে তুই একটা কাজ কর, তুই তোর স্ত্রী ওয়াইফ নিয়ে তুই আমাদের বাসায় কিছুক্ষণ বেড়ায় যা, বাসা তো খালি, তুই আমাদের বাসায় কিছুদিন বেড়ায় যা, ও ঘুরে যাক, তাহলে মনটা ভালো লাগবে। এরকম কিছু জিনিস মাঝে মধ্যে চিন্তা থেকে আসতে পারে। আর তোর বউয়ের কি এরকম ভয়ের ঘটনা বা ভয়ের সিনেমা দেখার অভ্যাস আছে নাকি? তো বলে না এরকম তো কিছু না, বাসার মধ্যে তো এরকম কিছু আমি শুনি নাই। বলে এক কাজ কর, তুই আমাদের বাসায় ঘুরে যা। তো প্রায় সপ্তাহখানেক পরে তিনি 3 দিনের ছুটি নিয়ে তার স্ত্রীকে নিয়ে এই বাসায় ঘুরে যায়। মানে ফাহিম সাহেবদের বাসায় আসার পরে তার স্ত্রী একদম নর্মাল। যেই ভীত সন্ত্রস্ত অবস্থায় তার বাসার মধ্যে তাকে দেখা যায়, তিনি ফাহিম সাহেবদের বাসায় আসার পর একদমই নর্মাল। তো যেহেতু নর্মাল অবস্থাটা দেখা যায়, তো ফাহিম সাহেবের মামা কি করে, ফাহিম সাহেবদের বাসায় তার স্ত্রীকে রেখে ওখানে কিছুদিন 3 দিন থাকার পরে তার ওয়াইফকে তার বাবার বাড়িতে রেখে তিনি চিটাগং চলে আসে। তিনি তার বাসার মধ্যে ওনার মামা খুব সাহসী ছিল, তো বাসার মধ্যে তিনি কয়েকদিন যাবৎ থাকেন, 4-5 দিন থাকেন। কিন্তু কোনোদিনই এই 4-5 দিনের মধ্যে তিনি কিছু পাননি, কিছু বুঝেনি না, একদমই নর্মাল, খুবই সিম্পল। তার কথা হচ্ছে যদি বাসার মধ্যে কিছু থেকে থাকে তাহলে তা আমারও দেখার কথা, শুধু আমার স্ত্রী কেন দেখবে, কিন্তু আমিও কিছু ফিল করব। 7 দিনের দিন তার স্ত্রী তখন তার বাবার বাড়িতে, উনি রাত্রে 11টার দিকে অফিস থেকে ফেরত আসে। আসলে অফিস আগেই শেষ হয়েছে, তিনি তার বন্ধুদের সাথে কথাবার্তা বলে, কলিগদের সাথে কথাবার্তা বলে আস্তে আস্তে 11টা বেজে যায়। 11টায় বাসায় আসার পরে দেখে যে বাসায় তেমন কিছু রান্না করা নেই। তিনি রান্না বান্না করে ওই বাড়িওয়ালার বাসা থেকে একটা মাছের প্যাকেট নিয়ে এসে মাছটা জাস্ট মানে পানিতে ভিজিয়ে রাখে, ফ্রিজে যেহেতু ছিল, তো মাছটা পানিতে ভিজিয়ে রাখে। রান্নাঘর থেকে তিনি ওয়াশরুমে যান, একটা গোসল করেন, অফিস থেকে ধুলাবালির মধ্যে দিয়ে আসে, অনেক দূরের রাস্তা। তো বাসায় আসার পর তিনি গোসল করার পরে তিনি যখন রান্নাঘরে ঢুকতে যাবে, তিনি দেখেন রান্নাঘরের মেঝের মধ্যে কেউ অজ্ঞান অবস্থায় শুয়ে আছে, মনে হচ্ছে কেউ অজ্ঞান হয়ে গেছে। তিনি দৌড়ে গিয়ে ধরতে যাবেন, এমন সময় তার হাতটা কেউ চেপে ধরে। উনি কাছাকাছি যাওয়ার পর দেখেন যে ওই জায়গাটা মানে যাকে ধরতে গেল সেই জায়গাটা তাকে ধরা যাচ্ছে না, কেমন একটা ধোঁয়ার মতো জিনিসটা হয়ে গেল, এবং যার হাতটা ধরতে যাবে সে পেছন থেকে কি জানি তাকে জাপটে ধরলো, চোখ ধরলো এবং তার শরীরটা জাপটে ধরলো। তিনি খুব ভয় পেয়ে গেলেন এবং তিনি সূরা বলা শুরু করলেন, এবং তিনি বেশ ভালো কয়েকটা সূরা বলতে পারতেন, তো তিনি কয়েকটা সূরা পড়া শুরু করলো। একদম শেষের দিকে তিনি এই ভয়টা পাওয়ার আগে দিয়ে তিনি সূরা কাফিরুন থেকে শুরু করে একদম সূরা নাস পর্যন্ত পড়ে ফেললো। পরে সূরা নাসের লাস্ট আয়াতের সাথে সাথে তিনি দেখলো যে তার বাঁধনটা ছুটে গেছে। তো তিনি চিন্তা করলেন যে এটা একটা ওয়েপেন হতে পারে আমার, যে আমি এরকম বিপদে পড়লে আমি সূরার নাসটা এরকম ভাবে সূরাটা যদি সিরিয়ালি পড়ি তাহলে এই বিপদটা আমার থেকে কেটে যাবে আর কি। তো তিনি ওই মুহূর্তে কিছুক্ষণের জন্য তিনি চিন্তা করেছিলেন। তো পরে তিনি বললেন যে না, এই বাসায় আসলেই সমস্যা আছে, যেহেতু তাকে এভাবে জাপটে ধরেছিল। তো তিনি পরবর্তীতে বাড়িওয়ালাকে বলেন যে আপনাদের বাসায় কোনো সমস্যা আছে কিনা, বাসায় সমস্যা থাকলে আমাকে আগে জানালে তো আমি এই জিনিসটা একটু ডিসিশন নিতাম। আমাদের বাসায় তো কোনো সমস্যা নাই, নর্মালি সব ভাড়াটি আসে থাকে, কোনো প্রবলেম হয় না, কিচ্ছু হয় না। তুমি বাবা তো এমনও না যে ঠিক আছে তুমি এরকম এই ধরনের প্রবলেম ফেস করতে পারো, আমাদের বাসায় তোমরা আসলা, তোমাদের আসার আগে 1 মাস আগে আমাদের ভাড়াটিয়া গেছে, তারা তো কোনোদিন কমপ্লেন করে নাই বাবা।
বলে যে না, আমি তো আমাদের বাসায় এই ধরনের, কালকে আমার সাথে এরকম একটা ইনসিডেন্ট ঘটে গেছে, মনে হচ্ছে বাসার মধ্যে কেউ আছে, আপনারা একটা হুজুর দেখে নিয়ে এসেন। বলে যে ঠিক আছে, তোমাদের বাসাটা ছাড়তে হবে না, আমি একজন হুজুর নিয়ে এসে বাসাটা দেখাচ্ছি, দেখি কোনো সমস্যা আছে কিনা। তবে এতদিন যাবত আমার এই বাসা বানালাম, আমি নিজে দাঁড়িয়ে থেকে এই বাসা বানালাম। এই বাসায় যখন বাড়ি তৈরি করি তখন আমি প্রতিটা কর্নারে গিট সুরা পরে গিট পেটে দেওয়া, পুরা বাড়ি বাধাই বন্ধ করা, এখানে তো খারাপ কিছু আসার কথা না। তুমি হয়তো বাবা ভুল দেখেছ, অথবা তোমার মনের ভুল হতে পারে। বলে যে আমার সামনে দিয়ে একটা মানুষ ধোঁয়া উড়ে যাবে, ধোঁয়ার মতো হয়ে যাবে, কেমন একটা অদৃশ্য টাইপের হয়ে গেল হঠাৎ করে, মনে হলো আমার চোখের মধ্যে আমি ঝাপসা দেখছি। তো এটা তো এরকম হয় নাই, আমার সাথে কখনো ঘটে নাই। তো আপনি একটু বাসাটা দেখেন, আর আপনি যেহেতু আমাকে রিকোয়েস্ট করছেন থাকার জন্য, আমি থাকবো, কিন্তু আগে এই জিনিসগুলো সোর্ট আউট করেন। তো উনি বাসার চাবি দিয়ে উনি বলে যে এটা চাবিটা রাখেন, আপনার যখন মনে হয় যে একটা ইমাম সাহেব নিয়ে আসবেন আপনি নিয়ে আসেন, আমি আমার স্ত্রীকে নিয়ে আসবো আমাদের বাসা থেকে, আপনি যদি এর মধ্যে পারেন তাহলে খুব ভালো হয়। তো তিনি 4 দিন যাবত তার শ্বশুর বাড়িতে থাকে। শ্বশুর বাড়িতে থাকার পর তার নিজের বাড়িতে 4 দিন পর ব্যাক করে। সেদিন ছিল সোমবার। তো ব্যাক করার সাথে সাথে তিনি বাড়িওয়ালার কাছে যান। তো বাড়িওয়ালাকে বলেন যে বাসা নক করে, তো সাথে সাথে বাড়িওয়ালা নিজেই দরজা খোলে। তো বলে যে ওনার বাসার নিচে ওনার চেম্বার আছে। তো বলে যে বাবা, আসলে আমার কাছে সময় একটু কম, আমার বাসার নিচে রুগীরা অপেক্ষা করছে, তোমাকে আমি 2টা কথা বলবো। আমি একজন হুজুর নিয়ে এসেছিলাম এই বাই দিস টাইম, তুমি যখন তোমার শ্বশুর বাড়িতে ছিলা, তো আমি সেই হুজুরের সাথে কথা বলেছি। হুজুর বলল যে আমাদের এই বাসার মধ্যে কিছু জিন থাকতে পারে, এবং তিনি এটা তার জিন দিয়ে তিনি জানাবে আমাকে 1 সপ্তাহ পরে। তো তুমি বাবা যদি এসে থাকো, একটু দোয়া কালাম পরে থাকো। আর উনি বলেছে যে উনি বাসাটা বন্ধ করে দিয়েছেন, তো আশা করছি তোমার বাসায় কোনো সমস্যা হওয়ার কথা না। তো ওই দিন ওনারা বাসায় ওঠেন রাতের বেলা, হঠাৎ করে ঘুমানোর পরে রাত 3টা 3:30টার দিকে তার ওয়াইফ খুব জোরে চিৎকার দিয়ে ওঠে। বলে তার ওয়াইফকে জিজ্ঞেস করে কি হয়েছে। বলে যে আমার গলার মধ্যে কি জানি চাপ দিল, আমি কথা বলতে পারছিলাম না, এখন আমি চিৎকার দিয়ে উঠলাম। বলে গলার মধ্যে কেউ চাপ দিয়েছে? বলে তোমার এখানে তো কেউ নাই। বলে না, আমার গলার মধ্যে চাপ দিয়েছে, তুমি লাইটটা জ্বালাও। তো লাইটটা জ্বালানোর পর তার গলার মধ্যে 10 আঙ্গুলের ছাপ, এবং আঙ্গুলের এত বড় বড় দাগ, ওই জায়গাটা পুরো নীল হয়ে গেছে। বলে যে আমার এখন উনি কাশতে কাশতে কথা বলছিল যে কেউ হয়তো গলা চাপ দিয়েছে। তো বলে যে আসলে গলা চাপ দিবে কে? তো তিনি চিন্তা করে বললেন যে দেখো, তুমি ঘুমিয়ে আছো, আমি জানি এটা একটা বেশ হতে পারে, তবে আমি যেটা দেখেছি তুমি আমার গলা চাপ দিচ্ছ। মানে স্ত্রী বলছে তার মামাকে, ফাহিম সাহেবের মামাকে বলছে যে আমি দেখছি যে তুমি আমার গলা চাপ দিচ্ছ। তো পরে ওই দিন রাতের বেলা তারা সরাসরি আরেকটা জায়গায় চলে যায়, ফোন দিয়ে ওই জায়গায় ফোন টোন দিয়ে তাদের আরেকটা জায়গায়, নতুন ফোন আসে ওই জায়গায়। তো ফোন দিয়ে তারা একটা আত্মীয় বাসায় যায়। ওখানে চিরঙে তার এক আত্মীয় বাসা ছিল, ওই তার স্ত্রীর এক আত্মীয় বাসা ছিল, ফাহিম সাহেবের মামার এটা হয়তো বাসা ফাহিম সাহেবের মামা শ্বশুর হতে পারে। তো সেখানে চলে যেয়ে সেই রাতটা সেখানে থাকে, এবং সব জিনিসপত্রগুলো তারা গুছিয়ে ফেলে যে না, এখানে থাকা যাবে না। তো পরে তারা এই বাসাটা ছেড়ে দেয়। কিন্তু এই ডাক্তারের সাথে তার বেশ যোগাযোগ ছিল, সম্পর্ক ভালো ছিল বিধায় প্রায় মাসখানেক পরে একদিন চেম্বারের নিচে ওই বাসার নিচেই তিনি আসেন। তখন জিজ্ঞেস করে, আঙ্কেল কি অবস্থা, আপনারা বাসাকে ঠিক করতে পেরেছেন? ওই ডাক্তাররা কিন্তু ওনার বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় কোনো টাকা পয়সা দাবি করে নাই আর কি। পরে ডাক্তার বলে যে হ্যাঁ, হুজুর নিয়ে এসেছিলাম, ওইখানে এক জিন আটকা পড়েছিল, কেউ হয়তো বা চালান দিয়েছিল কিছু একটা, আগের ভাড়াটিয়া হতে পারে, বা আগের ভাড়াটিয়াকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছিল, ওই জিনটা ওই জায়গায় আটকা পড়েছিল, সে আর এখান থেকে যেতে পারছিল না। ওইটা পরে ওই যেতে পারছিল না, এবং ওকে ছুটানোর জন্য আসছিল হচ্ছে ওরই লোকজন। ওরাই হয়তোবা তোমার স্ত্রীকে বা তোমাদেরকে ভয় দেখাতে পারে, হয়তোবা তারা চাচ্ছিল ওখান থেকে ছুটিয়ে নিতে, এরকম কিছু একটা আমাকে ওই আলেম সাহেব বললেন। তো আমি বাসাটাকে বন্ধ করে দিয়েছি আবার নতুন করে, আশা করছি সমস্যা হবে না, অলরেডি বাসা ভাড়া হয়েও গেছে। তো এটা হয়তোবা আগের ভাড়াটিয়ার হতে পারে, আগের টেনেন্টের হতে পারে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যে ঘটনাটি বলবো এটি 1998 সালের একটি ঘটনা। তখন বর্ষার প্রায় শেষ দিক, আকাশে মেঘ, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি। ঢাকা রাজশাহী মহাসড়কের এক দীর্ঘ নির্জন অংশে নিজের মোটরসাইকেল চালিয়ে ফিরছিল রাশে। সে একটি বেসরকারি হাসপাতালে
প্যারামেডিক হিসেবে কাজ করত। রাতের শিফট শেষ করে সে বাড়ি ফিরছিল। সেদিন রাস্তাটা প্রায় অদ্ভুত রকমের ফাঁকা। হঠাৎ দূর থেকে একটি অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা গেল, কিন্তু ব্যাপারটা খুবই অদ্ভুত ছিল। সাইরেনের শব্দ যেন কাছে আসতে আবার দূরে চলে যাচ্ছে, যেন শব্দটা বাতাসে ঘুরপাক খাচ্ছে। রাশেদ বাইকটা রাস্তার পাশে থামাল। কয়েক সেকেন্ড পর কুয়াশার ভিতর থেকে একটি সাদা অ্যাম্বুলেন্স বেরিয়ে এল। অ্যাম্বুলেন্সের গায়ে বড় বড় অক্ষরে লেখা ফিউচার অ্যাম্বুলেন্স সার্ভিস। রাশেদ অবাক হয়ে তাকিয়ে রইল। ফিউচার অ্যাম্বুলেন্স? এমন কোনো অ্যাম্বুলেন্সের নাম সে আগে কখনো শোনেনি বা দেখেনি। আরও অদ্ভুত ব্যাপার ছিল তার নাম্বার প্লেট। নাম্বার প্লেটে লেখা ছিল ঢাকা মেট্রো চ 2031। রাশেদ নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছিল না। 2031? এখন তো মাত্র 2026 সাল। অ্যাম্বুলেন্সটা তার সামনে এসে থামল। ড্রাইভারের জানালাটা ধীরে ধীরে নিচে নামল। ভিতরে বসে থাকা লোকটার মুখ অদ্ভুতভাবে ফ্যাকাশে। সে শান্ত গলায় বলল, আপনি কি রাশেদ? রাশেদ ভয়ে যেন কেঁপে উঠল। জি, কিন্তু আপনি আমার নাম কিভাবে জানেন? লোকটি কোনো উত্তর দিল না, শুধু একটা কালো ফাইল এগিয়ে দিল। এটা রাখুন, তবে ভোর 4টার আগে খুলবেন না। রাশেদ ফাইলটি হাতে নিল। ঠিক তখনই তার চোখে পড়ল অ্যাম্বুলেন্সের ভিতর স্ট্রেচারের উপর সাদা কাপড়ে ঢাকা একটি লাশ। কাপড়ের নিচে মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল। রাশেদের বুকটা যেন হঠাৎ থেমে গেল। মুখটা হুবহু তার নিজের মতনই। সে চিৎকার করে উঠল, এটাকে? ড্রাইভার ধীরে ধীরে বলল, আর 3 ঘন্টা পরে বুঝে যাবেন। এরপর জানালাটি নিচ থেকেই বন্ধ হয়ে গেল। অ্যাম্বুলেন্সটি ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সেটি কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। কিন্তু আশ্চর্যের বিষয়, রাস্তায় কোনো চাকার দাগ ছিল না। রাশেদ কাপা হাতে মোবাইল বের করল। ভিডিও রেকর্ড করছিল কিনা তা দেখতে গিয়ে সে ভিডিওটিতে রাস্তা আছে, কুয়াশা আছে, কিন্তু অ্যাম্বুলেন্স নেই, যেন সেটা কখনো ছিলই না। হঠাৎ তার ফোনে একটি অচেনা নাম্বার থেকে মেসেজ এল, ফাইল খুলবেন না, খুললে সময় বদলে যাবে। রাশেদের গলা শুকিয়ে গেল। সে চারদিকে তাকালো, কেউ নেই। নীরব রাস্তা, দূরে শুধু বৃষ্টির শব্দ। ফাইলটা ব্যাগে রাখতে গিয়ে সে হঠাৎ থেমে গেল। ফাইলের উপরে লাল কালি দিয়ে লেখা ছিল, রোগীর নাম রাশেদ আহমেদ, টাইম 5:17। তার হাত যেন কাঁপতে শুরু করলো। সে ঘড়ির দিকে তাকাল, 2:28, মানে আর মাত্র 2.5 ঘন্টা। ঠিক তখনই পেছন থেকে আবার সেই সাইরেনের শব্দ ভেসে এলো, কিন্তু এবার শব্দটা সামনে থেকে নয়, একবারেই তার পিছনে থেকে আসছে। রাশেদ ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। তার চোখ যেন বিস্ফোরিত হয়ে গেল। যে অ্যাম্বুলেন্সটা কয়েক মিনিট আগে সামনে চলে গিয়েছিল সেটি আবার তার পেছনেই দাঁড়িয়ে আছে, কিন্তু এবার ড্রাইভিং সিটে কেউ নেই। আর স্ট্রেচারের উপর সাদা কাপড়ে ঢাকা লাশটি ধীরে ধীরে উঠে বসেছে। রাশেদের হাত থেকে মোবাইলটি প্রায় পড়েই যাচ্ছিল। স্ট্রেচারের উপর সাদা কাপড়ে ঢাকা দেহটি ধীরে ধীরে উঠে বসল। চারপাশে এক অস্বাভাবিক নীরবতা। সাইরেন নেই, বাতাস নেই, এমনকি ঝিঝি পোকার ডাকও যেন থেমে গেছে। সাদা কাপড়টা আস্তে আস্তে নিচে নামতে লাগলো। রাশেদ নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। মুখটা দেখা যেতেই তার বুকটা যেন কেঁপে উঠল। ওটা সত্যি তার নিজেরই মুখ। একই চোখ, একই দাড়ি, একই কপালের ছোট্ট একটি দাগ। শুধু পার্থক্য একটাই, চোখ দুটো পুরো কালো, কোনো সাদা অংশ নেই। মৃতদেহটা ঠান্ডা গলায় বলল, পালাও, এখনই পালাও, ওরা তোমাকে নিতে এসেছে। রাশেদ কয়েক কদম পিছিয়ে গেল। তুমি কি? আমি, তুমি, তবে তোমার সময়ের না। এরপর হঠাৎ অ্যাম্বুলেন্সের সব লাইট একসঙ্গে জ্বলে উঠল। এক ঝলক তীব্র আলো,
রাশেদ সঙ্গে সঙ্গেই চোখ বন্ধ করল। চোখ খুলতেই দেখলো অ্যাম্বুলেন্সটি আর নেই, রাস্তা পুরোপুরি ফাঁকা, যেন কোনো কিছুই ঘটেনি। কিন্তু তার হাতে এখনো সেই কালো ফাইল। সে আর দেরি না করে বাইক স্টার্ট দিল। বাড়ির দিকে যত দ্রুত সম্ভব সে ছুটতে লাগলো। রাত তখন 3:10। রাশেদ বাড়িতে পৌঁছে দরজা বন্ধ করল। তার বারবার মনে হচ্ছিল কেউ যেন তার পিছনে দাঁড়িয়ে আছে। ঘরের সব লাইট জ্বালিয়ে সে সোফায় বসে পড়ল। টেবিলের উপর ফাইলটি রাখা। মনে পড়ল লোকটা বলেছিল ভোর 4টার আগে খুলবে না, কিন্তু কৌতূহল তাকে পেয়ে বসল। যদি সবটাই কোনো বাজে মজা হয়। সে ধীরে ধীরে ফাইলটি খুলল। ভিতরে হাসপাতালের রিপোর্ট, রোগীর নাম রাশেদ আহমেদ, বয়স, ঠিকানা সব তার নিজেরই। কিন্তু একটি জায়গায় তার চোখ আটকে গেল। ডেট অফ অ্যাডমিশন 14 আগস্ট 2031, আর নিচে লেখা ডেথ। রাশেদ ফিসফিস করে বলল টাইম ক্যালকুলেশন। ঠিক তখনই ঘরের সব আলো কেন জানি না নিভে গেল। পুরো বাড়ি অন্ধকার। 1 সেকেন্ড 2 সেকেন্ড, তারপর করিডোরে ধীরে ধীরে কারো হাঁটার শব্দ পেল। শব্দটা তার ঘরের দরজার সামনে এসে থামল। তারপর 3বার কড়া নাড়ল। রাশেদ কাপা গলায় বলল, কে? বাইরে থেকে উত্তর এলো, অ্যাম্বুলেন্স এসেছে রোগী নিতে। রাশেদের শরীর যেন তখনই ঠান্ডা হয়ে গেল। সে দরজার ফুটো দিয়ে বাইরে তাকালো। কেউ নেই, একদম কেউ নেই, সব ফাঁকা। কিন্তু নিচের দিকে তাকাতেই দেখলো দরজার নিচ দিয়ে ধীরে ধীরে লাল রঙের তরল ভিতরে ঢুকছে। রক্ত নাকি অন্য কিছু। সে ভয়ে কয়েক কদম পিছিয়ে গেল। হঠাৎ তার ফোন বেজে উঠল। স্ক্রিনে কোনো নাম্বার নেই, শুধু লেখা ইনকামিং কল 2031। কাপা হাতে কল রিসিভ করতেই উপাস থেকে ভেসে এলো তার নিজেরই কণ্ঠস্বর, রাশেদ, দরজা খুলবে না। আমি 5 বছর পরের তুমি। আমি একবার ভুল করেছিলাম, এবার তুমি সেই ভুল করো না। ঠিক তখনই দরজায় বিকট একটি শব্দ আঘাত পড়ল, ধারাম করে। দরজাটি যেন সঙ্গে সঙ্গেই কেঁপে উঠল। উপাস থেকে ভেসে এলো অনেকগুলো মানুষের একসঙ্গে ফিসফিসানি, রোগী আমাদের, রোগী আমাদের। রাশেদ বুঝতে পারল রাত এখনো শেষ হয়নি। রাত তখন প্রায় 3:38। দরজার আঘাতের শব্দ ক্রমেই যেন বাড়তে থাকল। মনে হচ্ছিল আর কয়েকটা আঘাতেই দরজাটি যেন ভেঙে যাবে। ফোনের ওপাশ থেকে সেই পরিচিত কণ্ঠস্বর আবারও বলল, শোনো, সময় খুব কম। তুমি যদি বাঁচতে চাও তাহলে এখনই বাড়ি থেকে বেরিয়ে যাবে, কিন্তু সামনের দরজা দিয়ে নয়, পেছনের দরজা দিয়ে বেরিয়ে পুরনো জেলা মর্গে যাবে। রাশেদ কাপা গলায় বলল, তুমি সত্যি কি আমি? উপাসে কয়েক সেকেন্ডের নীরবতা, তারপরেই উত্তর এলো, আমি সেই রাশেদ যে 2031 সালে মারা গেছে। আর যে অ্যাম্বুলেন্সটা তুমি দেখেছো সেটি রোগী বাঁচাতে আসে না, সে আসে যার মৃত্যুর সময় ঠিক হয়ে গেছে তাকে নিয়ে যেতে। লাইনটি সঙ্গে সঙ্গেই কেটে গেল। ঠিক সেই মুহূর্তে সামনের দরজাটা প্রচণ্ডভাবে ভেঙে পড়ল। রাশেদ একবার পিছনে না তাকিয়ে রান্নাঘরের পেছনে দরজা দিয়ে বেরিয়ে দৌড় দিল। বাহিরে টিপটিপানি বৃষ্টি, রাস্তায় কেউ নেই। কিন্তু কয়েক সেকেন্ড পর আবারও সেই সাইরেন, এবার অনেক কাছে। সে ঘুরে তাকাতে দেখলো সাদা অ্যাম্বুলেন্সটা ধীরে ধীরে তার পিছনেই চলছে। গাড়ির চাকা ঘুরছে না, তবুও সে গাড়িটি এগিয়ে যাচ্ছে। সামনের কাছের ভিতরে এবার 3 জন বসে আছে, ড্রাইভার, একজন নার্স, আর পেছনে সাদা কাপড়ে ঢাকা একজন রোগী। বজ্রপাতের আলোয় এক মুহূর্তে যেন নার্সের মুখ দেখা গেল। সঙ্গে সঙ্গেই রাশেদের বুক যেন ধুক করে উঠল। ওটি তার সহকর্মী মিতু, কিন্তু মিতি তো জীবিত। সে আজ সন্ধ্যাতেই হাসপাতালে তার সঙ্গে কাজ করেছে। অ্যাম্বুলেন্সের ভিতর থেকে মিতু ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো সম্পূর্ণ সাদা। সে কাছে আঙ্গুল দিয়ে লিখল 5:17। তারপর নিজের গলায় আঙ্গুল ঝুলিয়ে কেটে ফেলার ইশারা করল। রাশেদ আর দাঁড়ালো না, সে প্রাণপণে দৌড়াতে লাগলো। রাত যখন 4:06, অবশেষে সে পৌঁছালো
বহু বছর আগে বন্ধ হয়ে যাওয়া পুরনো জেলা হাসপাতালের সামনে। ভাঙ্গা গেট, জং ধরা সাইনবোর্ড, চারপাশে আগাছা। লোকমুখে শোনা যায় এই হাসপাতাল বন্ধ হওয়ার আগে এক রাতে রহস্যভাবে একটি অ্যাম্বুলেন্স সহ পুরো মেডিকেল টিম উধাও হয়ে গিয়েছিল। সেই ঘটনার পর থেকেই জায়গাটি পরিত্যক্ত। রাশেদ কাপা হাতে ভেতরে ঢুকল। করিডোরের পা রাখতেই ঠান্ডা বাতাস যেন বয়ে গেল। দেয়ালে পুরনো ক্যালেন্ডার, বছর 2031। এটি দেখার পর সে নিস্তব্ধ হয়ে গেল, অসম্ভব। হঠাৎ করিডোরের শেষ মাথায় একটি আলো জ্বলে উঠল। একজন বৃদ্ধ নিরাপত্তারক্ষী দাঁড়িয়ে আছেন। তিনি ধীরে ধীরে বললেন, আমি জানতাম তুমি আসবে। রাশেদ অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি আমাকে চিনেন? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে, প্রতি 5 বছর পর একজন আসে, হাতে কালো ফাইল থাকে, আর সবার মৃত্যুর সময় একই, ভোর 5:17। রাশেদের শরীর যেন ভয়ে কেঁপে উঠল। কেউ কি এখনো বেঁচে ফিরেছে? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর মর্গের লোহার দরজার দিকে আঙ্গুল দেখিয়ে বললেন, একজন ফিরেছিল, কিন্তু সে আর মানুষ ছিল না। ঠিক তখনই মর্গের ভিতর থেকে ধীরে ধীরে ধাতব টলি ঠেলার শব্দ ভেসে এলো। লোহার দরজাটি নিচ থেকেই অল্প ফাঁক হয়ে গেল। ভিতরে একটি কণ্ঠস্বর শোনা গেল, রাশেদ, এবার তোমার ফাইলটি সম্পূর্ণ করার সময় হয়েছে। রাশেদ বুঝতে পারলো তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দরজাটি এখন তার সামনে। ঠিক তার কিছুক্ষণ পরেই রাশেদ হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে এবং তাকে সকালবেলা রাস্তার ধারে পাওয়া যায়। এলাকার লোকজন তাকে তুলে হাসপাতালে ভর্তি করে এবং সে বুঝতে পারে সে এবারের মতো বেঁচে গেছে। ধন্যবাদ রাসেল ভাই, আজকের ঘটনাটি এ পর্যন্তই।